ওই শুনছেন? আপনাদের কি বলতেছি, আপনাদের এই প্রিয় চ্যানেল থেকে আমি সাব্বির। আপনাদের এই প্রিয় চ্যানেলের এক একটা রহস্যময় মাফিয়া গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ। রিদিয়া, তুই আবারও এইসব ছবি ড্রয়িং করছিস? আম্মু জানতে পারলে আবার মারবে তোকে। মিহি আপু, আম্মুকে বলবে না প্লিজ। আমার ড্রাগনকে অনেক ভালো লাগে। কেন ভালো লাগে নিজেও জানি না। মাঝে মাঝে মনে হয় সত্যিই ড্রাগন আছে। তোর মাথা ঠিক আছে রিদিয়া? এইসব কাল্পনিক, বাস্তবে এইসব ড্রাগন কিছু নেই। এসব মাথা থেকে সরিয়ে ফেল। আম্মু এসে এইসব দেখলে তোর 12টা বাজাবে। মিহি, মিহি, রিদিয়াকে তৈরি হয়ে নিচে আসতে বল। টেবিলে খাবার দিয়েছে, খাবার খেয়ে কলেজে চলে যেতে বল। নবাব যদি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে, দুদিন পর পরীক্ষা, সেই খবর রাখে। ওর এইসব যেন আর না ড্রয়িং করতে দেখি, তাহলে সত্যি সত্যি আম্মুকে বলে দেব। রিদিয়া মন খারাপ করে কলেজের জন্য তৈরি হয়ে না খেয়েই চলে গেল। খেয়ে যায়নি দেখে মিসেস মেহের রিদিয়াকে অনেক বকেছে। রিদিয়া আর মিহি দুই বোন, ছোটবেলায় তার বাবাকে হারিয়েছে। তাদের মা মিসেস মেহের একটা বেসরকারি স্কুলের শিক্ষিকা। কোনো রকমে তাদের সংসার চলে। রিদিয়া মায়ের বকুনি খেয়ে রাগ করে টাকা না নিয়েই চলে গেছে। এখন হেঁটে হেঁটে কলেজে যেতে হবে। দূর, কেন যে রাগ করে আসলাম 20 টাকা নিয়ে। আসলেই তো, আর এখন কষ্ট হচ্ছে যেতে। পা দুটো ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে। রিদিয়া বেখেয়ালি ভাবে রাস্তায় হাঁটছে। সামনে একটা কালো রঙের গাড়ি অনেকক্ষণ ধরে হর্ন বাজাচ্ছে। সামনে থেকে সরে যেতে রিদিয়ার সেদিকে কোনো খেয়ালই নেই। কি হলো কাকু, গাড়ি চালানো থামিয়ে দিলে কেন? আমার দেরি হয়ে যাচ্ছে। রোহিত বাবা, অনেকক্ষণ ধরে হর্ন বাজিয়ে যাচ্ছে, মেয়েটা সামনে থেকে সরছে না। তুমি বসো, আমি দেখছি। রোহিত গাড়ির জানলা দিয়ে মুখ বের করে দেখে একটা মেয়ে অন্য মনস্ক হয়ে হাঁটছে। সাদা ড্রেস পরে আছে মেয়েটি, আর সাথে চুলে 2 বেনি করা। এভাবে বেখেয়ালিভাবে রাস্তায় হাঁটছেন কেন? তোমার জন্য আমার অসুবিধা হচ্ছে। রাস্তার মাঝখানে না হেঁটে রাস্তার পাশ দিয়ে হাঁটো, এতে তোমারও ভালো হবে, আর রাস্তা দিয়ে যেসব গাড়ি চলাচল করে তাদেরও উপকার হবে। সামনে থেকে কারো কণ্ঠ শুনে রিদিয়া সামনে তাকালো। কে কে কথা বললো? কাউকে তো দেখতে পাচ্ছি না। এই যে মিস, এখান থেকে বলছি, আপনি যদি রাস্তার মাঝখান থেকে সরে যান তাহলে আমার বড় উপকার হতো। রিদিয়া কোনো কথা না বলে হাঁ করে তাকিয়ে আছে রোহিতের দিকে। রিদিয়া মনে হচ্ছে এত সুন্দর ছেলে আগে সে কোথাও দেখেনি। রিদিয়াকে এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে রোহিত বিরক্ত হলো। এই যে শুনছেন, ভালো ভালো বলছি, রাস্তার মাঝখান থেকে সরে যান। রিদিয়া কিছু না বলে রাস্তায় সরে দাঁড়ালো। রিদিয়া সরে যেতে রোহিতের গাড়ি সেখান থেকে চলে গেল। রিদিয়া এখনো অবাক হয়ে আছে। বারবার রোহিতের চেহারা মুখের সামনে ভাসছে। একটা ছেলে এত সুন্দর কেমনে হয়? আর যখন কথা বলছিল, কথা তো নয়, যেন গান গাচ্ছিল। আমার এমন মনে হলো, ছেলেটার কণ্ঠ এত সুন্দর কেন? বারবার শুনতে ইচ্ছে করছে, কিন্তু কিছু বলতে না দিয়ে চলেই গেল। এভাবে ভাবতে ভাবতে রিদিয়া কলেজে চলে আসলো। রিদিয়া ক্লাসে গিয়ে গালে হাত দিয়ে রোহিতের কথা ভাবছে। আর রিদিয়ার বন্ধুরা সবাই অনেকক্ষণ ধরে রিদিয়াকে পর্যবেক্ষণ করছে। কিরে মেঘলা, রিদিয়া এইভাবে গালে হাত দিয়ে বসে আছে কেন? আমিও বুঝতে পারছি না আকাশ, আজ আমাদের রিদিয়ার কি হলো? চুপচাপ বসে আছে। অন্যদিন হলে পুরো ক্লাস মাতিয়ে রাখতো। এই রিদু পাখি, কি হয়েছে? তোর কথা বলছিস না কেন? মেঘলা, আজকে নীল আর অনিমা আসেনি কেন? জানি না আকাশ, দুজনকে কলেজে আসার সময় অনেকবার ফোন দিয়েছে, কেউই ফোন ধরেনি। স্পর্শী আর আদুরের কি হলো? এরা রিদিয়ার দিকে এভাবে কি দেখোস? রিদিয়া চুপ থাকার ভাইরাসে ওরা আক্রান্ত হয়ে গেছে। ক্লাসে স্যার এসেছে, সবাই দাঁড়িয়ে স্যারকে সালাম দিল। শুধু রিদিয়া গালে হাত দিয়ে বসে আছে। এই রিদিয়া দাঁড়া, ক্লাসে স্যার এসেছে, দেখ স্যারটা কি হ্যান্ডসাম রে। মেঘলার কথা রিদিয়া বিরক্ত নিয়ে সামনে তাকাতেই চোখ দুটো বড় বড় হয়ে গেল। রিদিয়া সাথে সাথে দাঁড়িয়ে স্যারকে সালাম দিল। আরে আপনি এখানে? জানেন আপনাকে কত মিস করছিলাম আমি। ইস, আমার কি ভাগ্য, আপনার সাথে আবার দেখা হয়ে গেল। রিদিয়ার কথা শুনে ক্লাসের সবাই অবাক হয়ে রিদিয়ার দিকে তাকিয়ে আছে। সরি, আমি তোমাকে কখনো দেখিনি, আজই ক্লাসে তোমার সাথে আমার দেখা। এই ব্যাটা কত বড় মিথ্যেবাদী।
রাস্তায় তো এর সাথে আমার দেখা হয়েছে। মিথ্যে কেন বলছে আমাকে? না, ভালো করেই দেখে নিন, যদি আবার ভুল হয় আমার। রিদিয়া চশমাটা ভালো করে চোখে দিয়ে আবারও সামনের দিকে তাকালো। না, ঠিকই তো দেখছি, এটা তো সেই ছেলেটা। আমি রোহিত মির্জা, আমি তোমাদের নতুন টিচার। এখন থেকে আমি তোমাদের গণিত পড়াবো, আর আমার ক্লাসে সবাই সাইলেন্ট থাকবে আর মনোযোগী হতে হবে। যাদের ক্লাস করতে ভালো লাগবে শুধু সেই ক্লাস করবে, যার ভালো লাগবে না সে এখনই ক্লাস থেকে চলে যেতে পারো। কোনো অমনোযোগী ছাত্র কিংবা ছাত্রী আমার ক্লাসে থাকা যাবে না। রোহিত রিদিয়ার দিকে তাকিয়ে রিদিয়াকে উদ্দেশ্য করে বলে, ক্লাসে কোনো ছাত্র বা ছাত্রী কেউ যদি ফাজিল কথাবার্তা বলো তার জন্য কঠোর শাস্তি পেতে হবে। রোহিতের কথা শুনে ক্লাসে সবাই চুপ হয়ে বসে আছে, কোনো শব্দ নেই ক্লাসে। আর রিদিয়া রোহিতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, মুচকি মুচকি হাসছে। রোহিত বিরক্ত হলো রিদিয়ার কাছে। শাট আপ। স্যার, আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকে বলছি। অন্যদিকে মন না দিয়ে ক্লাসে মন দাও। কি করব স্যার, আপনিই বলুন তো। এত সুন্দর একজন হ্যান্ডসাম স্যার সামনে থাকলে ক্লাসে মনোযোগী হই কিভাবে? স্টপিড গার্ল, ক্লাস থেকে বেরো। পড়াশোনা করতে আসো নাকি এসব করতে আসো? বের হও ক্লাস থেকে। রিদিয়া মুচকি হেসে রোহিতকে চোখ মেরে ক্লাস থেকে বের হয়ে গেল। আকাশ মেঘলা, পর্ষিয়া আর আদরের মনটা খারাপ হয়ে গেল রিদিয়াকে বের করে দেওয়ায়। রোহিত বিরক্ত নিয়ে ক্লাস করা শুরু করলো। কি ডেঞ্জারাস মেয়ে, আমাকে চোখ মারলো। আমি যে একজন টিচার, এই মেয়ে কি আদৌ সেটা মানে? রিদিয়া ক্লাসের সামনে দাঁড়িয়ে রোহিতকে পর্যবেক্ষণ করছে। ইস, কত সুন্দর আপনি স্যার। আপনার সুন্দরের বর্ণনা দিতে গেলে আমার কয়েকশো বছর লেগে যাবে। এসব ভাবতে ভাবতে রিদিয়ার চোখ পড়ল দেওয়ালে। রিদিয়া ভয় পেয়ে গেল। এটা কি মনে হচ্ছে কোনো ড্রাগনের প্রতিচ্ছবি? রিদিয়া একবার রোহিতকে দেখছে, আবার দেয়ালের ছায়াটার দিকে তাকাচ্ছে। স্যার যেভাবে দাঁড়িয়ে আছে সেই জায়গায় মানুষের ছায়ার বদলে ড্রাগনের প্রতিচ্ছবি কেন? তাহলে কি স্যার? রোহিত ক্লাসের ফাঁকে রিদিয়াকে তাকালো। রিদিয়ার চোখ বড় বড় করে দেয়ালের দিকে তাকিয়ে থাকতে দেখলো। রোহিত দেয়ালের দিকে তাকিয়ে আশ্চর্য হলো। হঠাৎ করে রিদিয়ার চোখে ঘুম আসতে শুরু করলো। রিদিয়া হাই তুলে ক্লাসের দিকে তাকিয়ে চোখ থেকে চশমা খুলে রোহিতের দিকে তাকালো। রোহিতও রিদিয়ার দিকে তাকিয়ে আছে। রোহিতের দিকে তাকাতেই চোখে চোখ পড়ে গেল। সুযোগটা মিস করলো না রিদিয়া। রোহিতকে ফ্লাইং কিস দিল। রোহিতের চোখ যেন কপালে উঠে যাবে এমন অবস্থা। মেয়ে দেখছি এমন অসভ্য, আমার সাথে কোনো মেয়ে ভয়ে কথা বলতে পারে না, আর এই স্টপিড মেয়ে প্রথমেই চোখ মারলো আর এখন তো সোজা ফ্লাইং কিস দিয়ে দিল। এর একটা ব্যবস্থা করতেই হবে আমার। দেওয়ালে ড্রাগনের প্রতিচ্ছবির কথা মনে পড়তে রিদিয়ার চোখে চশমা দিয়ে সেদিকে তাকালো। তাকাতেই মাথায় যেন বাজ পড়লো। একে কিছুক্ষণ আগে তো আমি ড্রাগনের প্রতিচ্ছবি দেখলাম, এখন নেই কেন? রিদিয়া চশমা খুলে চশমাটা আর সাদা ওড়না দিয়ে ভালো করে পরিষ্কার করে আবার চোখে দিল। হয়তো চশমাটার কারণে ভুল দেখছি। না, সত্যি তো এখন দেখা যাচ্ছে না। এখন তো স্যারের সম্পূর্ণ ছায়াই দেখা যাচ্ছে। আচ্ছা, সারাদিন ড্রাগন নিয়ে ভাবার কারণে এমন হয়তো হচ্ছে আবার। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে সত্যিই আমি ড্রাগনের প্রতিচ্ছবি দেখেছিলাম। হয়তো আমি ভুল দেখছি। যদি সত্যি ড্রাগন হতো তাহলে কি এমন ক্ষতি হতো? আমার অনেক ইচ্ছে নিজের চোখে ড্রাগন দেখবার। সবাই বলে এসব নাকি কাল্পনিক, কিন্তু আমার মন বলে সত্যিই ড্রাগন আছে। রোহিত ক্লাস শেষ করে বের হতেই রিদিয়া মুখোমুখি হলো। কি স্যার, কিসটা কেমন ছিল? অসভ্যর কতগুলো লিমিট থাকা দরকার, তা তোমার নেই। লাস্ট বার সুযোগ দিচ্ছি, যদি আবারও আমার সাথে অসভ্য তুমি করছো তাহলে সোজা কলেজ থেকে বের করে দেব। বললেই হলো নাকি? এটা কি আপনার বাপের কলেজ? যা ইচ্ছে তাই করবেন? তাই আমি কি তোমার নিজের সম্পত্তি নাকি যে যখন যা ইচ্ছা করবে, চোখ মারবে, ফ্লাইং কিস করবে? এটা কোনো রুলসে পড়ে? হ্যাঁ, আপনি আমার নিজের সম্পত্তি। আর একটা কথা মাথায় ঢুকিয়ে নিন, কোনো মেয়ের সাথে যদি আপনাকে কথা বলতে দেখি তাহলে আমি কি করব আমি নিজেও জানি না। সব মেয়েদের থেকে 1 কোটি হাত দূরে থাকবেন, বুঝেছেন স্যার? তুমি কি পাগল? আপনার পাগল স্যার। রোহিতের কথা না বাড়িয়ে চলে গেল। বেয়াদব মেয়ে একটা, আসার পর থেকেই জ্বালাচ্ছে। এর সাথে কথা না বলাই ভালো, নাহলে কবে না জানি আমি নিজেই পাগল হয়ে যাব, তার কোনো ঠিক নেই। স্যার ক্লাস থেকে বের হতেই মেঘলা আকাশ, পর্ষিয়া, আদর, রিদিয়া সামনে এসে দাঁড়ালো। কি রে রিদিয়া, স্যার তোর সাথে কি কথা বললো যাওয়ার সময়? মনে হচ্ছে তোর উপর খুব রেগে আছে। কি বলবো, কত ইনস্ট্রাকশন দিয়ে গেল আমাকে। রিদিয়া,
স্যারটা কি হ্যান্ডসাম রে, আমি তো ফিদা হয়ে গেলাম স্যারকে দেখে। একদম নজর দিবি না, উনি শুধু আমার, বুঝলি? তোর হবু দুলাভাই হবে, হবু দুলাভাই। যেখানেই দেখবি দুলাভাই বলবি। ঠিক আছে। তোরা মেয়েরা যে কিরে তৈরি, একটু সুন্দর ছেলে দেখলে এই জামাই বানিয়ে ফেলোস। আমাদের কি তোদের চোখে পড়ে না? ঠিক বলেছিস আকাশ, আমাদের যে কি হবে, মনে হয় সারা জীবন সিঙ্গেলে থাকতে হবে। তোরা যেই ছেলে সারা জীবন সিঙ্গেলই থাকতে হবে, জীবনেও তোদের কপালে বউ জুটবো না। আদর আর আকাশ ওদের কথায় রেগে সেখান থেকে চলে গেল। রেগে গেছে দুজন। আজকে আবার ক্লাস করতে মন চাইছে না, চল লাইব্রেরি থেকে ঘুরে আসি। তোরা গেলে যা, আমি যাব না। আজকে সব ক্লাস করব। রিদিয়া কথা শুনে মেঘলা আর পর্ষিয়া অবাক হলো। আমার বিশ্বাস হচ্ছে না তুই ক্লাস করবি, তাও সব ক্লাস। ইম্পসিবল। পসিবল মেঘলা, তোদের হবু দুলাভাইকে ইমপ্রেস করার জন্য আমি সব ক্লাস করব। তোর মনে হয় তুই এসব করলে রোহিত স্যার তোর প্রেমে হাবুডুবু খাবে? প্রেমে হাবুডুবু না খেলে তার ব্যবস্থাও আমার কাছে আছে জানো। চল না আমরা তিনজন লাইব্রেরি থেকে ঘুরে আসি। এই ক্লাসটা করব না, পরবর্তী দুটো ক্লাস করব। ঠিক আছে চ। তিনজন লাইব্রেরির উদ্দেশ্যে বলল, আমি একটু আসছি, তোরা লাইব্রেরিতে যা। না, একসাথে যাব। এই যাব আর আসবো। বলে রিদিয়া মেঘলা আর পর্ষিয়ার থেকে আলাদা হয়ে গেল। স্যারের কেবিন কোনটা? দূর, ওদেরকে মিথ্যে বলে আসলাম স্যারকে এক নজর দেখবার জন্য, কিন্তু এখন স্যারকেই খুঁজে পাচ্ছি না। কোথায় কোথায়? এদিক ওদিক তাকাতে তাকাতেই কারোর সাথে ধাক্কা লেগে রিদিয়া নিচে পড়ে যায়। আহ, আমার কোমরটা ভেঙেই গেল রে। কোন পাগলের বাচ্চা রে, দেখে হাঁটতে পারিস না? আমার কোমরটা ভেঙেই গেল রে। সরি মিস, বেশি ব্যথা পেয়েছেন? বলেই ছেলেটা হাত এগিয়ে দিল রিদিয়ার সামনে। রিদিয়া রেগে ছেলেটার হাত ছাড়া দিয়ে ফেলে দিতেই ছেলেটার 10-12 হাত দূরে ছিটকে পড়ল। রিদিয়া আশ্চর্য হয়ে গেল। হঠাৎ করে হাতের আঙুলের দিকে রিদিয়া নজর পড়ল। হাতের আঙুলের দিকে তাকিয়ে ভয় পেল, সাথে অবাকও হলো। একে, আমার হাতের আংটিটা জলজল করছে কেন? আর আমি ধরতে ছেলেটা এত দূরে কি পড়লো কিভাবে? কিছুই বুঝতে পারছি না আমি। হৃদয় উঠে দাঁড়িয়ে ছেলেটার কাছে যায়। সরি ভাইয়া, আসলে আমি অনেক ব্যথা পেয়েছি, তাই এমন করেছি। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে আপনাকে ফেলে দিইনি। হঠাৎ কিভাবে এত দূরে উড়ে গিয়ে পড়লেন আমি নিজেই কিছু বুঝতে পারছি না। ছেলেটা কিছু না বলে মাথা উপরে উঠিয়ে রিদিয়ার দিকে তাকালো। রিদিয়া ছেলেটার চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল। ছেলেটার চোখ দুটো নীল বর্ণ ধারণ করেছে। আপনার চোখটা কি হয়েছে? হঠাৎ নীল হয়ে গেল কি করে? হয়তো বেশি ব্যথা পেয়েছেন, এই জন্যই চোখটা নীল হয়ে গেছে। আমি দেখছি। বলে রিদিয়া ছেলেটার দিকে তার বাম হাত বাড়িয়ে দেবে, তার আগে ছেলেটা চিৎকার করে বলে, দূরে সরে যাও আমার কাছ থেকে। তোমার হাতের ওই আংটি নিয়ে আমার কাছে আসবে না, দূরে সরে যাও। রিদিয়ার হাতের আংটির দিকে তাকালো। আংটির উপরে থাকা নীল পাথরটা জলজল করছে। অদ্ভুত আংটি দেখে ছেলেটা এমন অদ্ভুত আচরণ করছে কেন? আর হঠাৎ করেই আমার হাতের আংটিটা থেকে আলো বেরোচ্ছে কেন? আমার মাথা কাজ করছে না। কি হচ্ছে এসব আমার সাথে? রিদিয়া লাইব্রেরিতে এসে চুপচাপ বসে আছে। আরে বৃষ্টি, দেখ দেখ আমাদের নতুন টিচার আমাদের নতুন ম্যাডামকে কিভাবে ধরে আছে। হ্যাঁ, সোজা কোমর জড়িয়ে ধরে আছে। দুজনকে দারুণ মানিয়েছে। পিছন থেকে দুটো মেয়ের কথোপকথন শুনে রিদিয়া পিছনে তাকালো। পিছনে তাকাতে রিদিয়ার খুব কষ্ট পেল। চোখে পানি টলমল করছে মনে হচ্ছে, এখন টুপ করে চোখ দিয়ে জল পড়বে। বৃষ্টি, তুই ঠিক বলেছিস, রোহিত স্যারকে জোহরা ম্যাডামের সাথে দারুণ মানিয়েছে, কি সুন্দর লাগছে দেখ। ওদের কথা শুনে রিদিয়া চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। অনেক চেষ্টা করছে কিন্তু পারল না চোখের জল আটকে রাখতে। চোখের জল হাত দিয়ে মুছে লাইব্রেরি থেকে চলে গেল রিদিয়া। এদিকে মেঘলা আর পর্ষিয়া রিদিয়াকে লাইব্রেরিতে না পেয়ে রেগে গেল। মেঘলা আর রিদিয়া আমাদের মিথ্যা বলেছে, গিয়ে দেখ রোহিত স্যারকে খুঁজে বেড়াচ্ছে। রাগ করিস না পাগলিটা, সবসময় বাদরামি একটু বেশি করে। চল খুঁজে বের করি। এদিকে রিদিয়া ক্লাসে গিয়ে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে কলেজ থেকে বের হয়ে রাস্তায় মন খারাপ করে হাঁটছে। স্যারকে আজকেই আমি প্রথম দেখেছি। স্যারকে আমার ভীষণ ভালো লেগেছে। জোহরা ম্যাডামের সাথে স্যারকে দেখে এত কষ্ট হচ্ছিল কেন আমার? মনে হলো আমার হৃদয়টা 1000 টুকরো হয়ে গেল। ভালো লাগা থেকে আমি স্যারকে চোখ মেরেছি, ফ্লাইং কিস দিয়েছি। এটা কি আদেও ভালো লাগা নাকি অন্য কিছু?
রিদিয়া রোহিতকে নিয়ে ভাবতে ভাবতেই রাস্তায় পাশ দিয়ে হাঁটছিল। রাস্তার দুপাশে থাকা ঘন জঙ্গল থেকে হঠাৎ ভয়ানক আওয়াজ শুনতে পেল রিদিয়া। এত ভয়ঙ্কর আওয়াজ, কেমন যেন মনে হচ্ছে কেউ হাড্ডি চিবাচ্ছে। রিদিয়া প্রথমে যাবে না ভেবেছিল, কিন্তু কেন জানি তার জঙ্গলে গিয়ে দেখতে ইচ্ছা করছে কিসের এত ভয়ানক আওয়াজ। রিদিয়া জঙ্গলের কিছুটা ভিতরে চলে গেল। জঙ্গলের যেই দিকে আওয়াজ হচ্ছিল রিদিয়া সেদিকে গেল। কেউ আছেন? কিছুই তো নেই, তাহলে কিসের আওয়াজ হচ্ছিল? যা ইচ্ছে থাকুক, আমি চলে যাই। রিদিয়া চলে যাওয়ার জন্য পা বাড়াতেই পিছন থেকে একটা বাচ্চা মেয়ে কান্নার আওয়াজ শুনতে পেল। ভয়ে রিদিয়ার সর্বাঙ্গ কেঁপে উঠল। রিদিয়া বুক ধুকপুক ধুকপুক করছে। ভয়ে ভয়ে রিদিয়া পিছনে তাকালো। পিছনে তাকাতেই দেখে কেউ নেই। কাউকেই তো দেখছি না, তাহলে যে আমি বাচ্চা কান্নার আওয়াজ শুনতে পেলাম। রিদিয়া ভালো করে এদিক ওদিক তাকালো। বাম পাশে তাকাতে ঝোপের দিকে নজর গেল রিদিয়ার। রিদিয়া ধীরে ধীরে ঝোপের কাছে আসলো। ঝোপের ভিতরে কিছু একটা নাড়াচাড়া করছে। রিদিয়া ভয়ে ভয়ে বলে, কে এখানে? ওর কণ্ঠ শুনে একটা বাচ্চা মেয়ে ফুপিয়ে কেঁদে দিল। রিদিয়া ঝোপের মাঝে ঢুকে গেল বাচ্চা মেয়েটির কান্নার আওয়াজ শুনে। রিদিয়া বাচ্চা মেয়েটিকে কোলে তুলে নিল। তুমি এখানে কি করছো বাবু? আর এখানে কিভাবে এসেছো? মাম্মা নিয়ে এসেছে বলেই মেয়েটি কান্না করতে থাকে। রিদিয়া মেয়েটির মাথা তার বুকের সাথে শক্ত করে ধরে। ভয় পেও না, আমি তো আছি। ওই রাক্ষসটা আমার মাম্মাকে নিয়ে গেছে, আমি ভয়ে এখানে এসে লুকাই। খুব খারাপ ওই রাক্ষসটা। রাক্ষস? কি বলছো তুমি এসব বাবু? রাক্ষস বলতে কিছুই নেই। না না, আমি নিজের চোখে দেখেছি, আমার মাম্মাকে জোর করে নিয়ে গেছে। মেয়েটির কথা শুনে রিদিয়া ভিতরে ভয় লাগতে শুরু করে। তোমার মাম্মামকে নিয়ে গেছে? কোথায় নিয়ে গেছে? মেয়েটির ডান পাশে রাস্তাটি দেখিয়ে দিল। চলো, তোমার মাম্মামকে খুঁজে বের করব। কিছুই হয়নি তোমার মাম্মামের, সব ঠিক হয়ে যাবে বলে রিদিয়া বাচ্চাটির চোখের জল মুছে দিল। সত্যি কিছু হয়নি তো আমার মাম্মার? কিচ্ছু হয়নি, চলো আমাদের যেতে হবে। রিদিয়া মেয়েটিকে নিয়ে জঙ্গলের ডান পাশে রাস্তায় হাঁটা শুরু করলো। আনুমানিক 2 ঘন্টা হাঁটার পর তারা দুজন একটা গুহার সামনে আসলো। এটা কেমন জায়গা? কি অদ্ভুত জায়গা, ভীষণ ভয় লাগছে আমার। রিদিয়া মেয়েটার দিকে তাকালো। ভীষণ মায়া হলো তার মেয়েটার জন্য। যা হবার হবে, মেয়েটাকে মাকে পাইয়ে দিতেই হবে আমার। নিজের মনের কথা বলছে, তখনই ভয়ানক আওয়াজ শুনতে পেল রিদিয়া। এই আওয়াজটা তো যখন আমি রাস্তায় হাঁটছিলাম তখনও শুনেছিলাম। রিদিয়া পাশে তাকাতেই দেখে ছোট্ট মেয়েটি নেই। বাচ্চাটা কোথায় গেল? আমার পাশেই তো ছিল। রিদিয়া পড়ে গেল বিপদে। এখন বাচ্চাটাকে কোথায় খুঁজি? কি সব রাক্ষসের কথা বলছিল? সত্যি সত্যি রাক্ষস থাকলে তো খুব মজাই হবে। এমনিতেও এইসব আমার খুব ভালো লাগে, তবে জীবনেরও তো একটা মায়া আছে। যাকে যা হবার হবে। রাক্ষস ব্যাটার সাথে দেখা হলে 1 কাপ কফির অফার দেব, যেন আমার সাথে বসে 1 কাপ কফি খায়। দিনটা স্মরণীয় হয়ে থাকবে। আগে দেখা হোক, তারপর না হয় এসব ভাবা যাবে। এখন বাচ্চাটাকে খুঁজে বের করতে হবে। কেন যে এখানে আসলাম, মনে হচ্ছে আমি নিজেই ফেসে গেলাম। রিদিয়া বাচ্চাটির জন্য সামনে এগোতে এগোতে গুহার ভিতরে ঢুকে গেল। গুহাটির ভিতরে ঢুকতে রিদিয়ার অস্বস্তি লাগতে শুরু করলো। এমন কেন লাগছে? শরীরে মনে হচ্ছে খুব খারাপ কিছু হতে চলেছে আমার সাথে। না, ভয় পেলে চলবে না, বাচ্চাটাকে আমি খুঁজে বের করবই। রিদিয়া গুহাটির কিছুটা ভিতরে চলে আসলো। তখনই তার পিছন থেকে কেউ হেসে উঠল। হাসির শব্দ শুনে রিদিয়া ভয় পেল। রিদিয়া ভয়ে ভয়ে পিছনে তাকালো। পিছনে তাকাতে যা দেখলো, রিদিয়া আশ্চর্য হয়ে গেল। এ কি, তুমি এখানে বাবু? আর আমি তোমায় খুঁজে খুঁজে এখান থেকে চলে এসেছি। বাচ্চা মেয়েটি কিছু না বলে ভয়ঙ্কর শব্দে হাসা শুরু করলো। কি হয়েছে? তুমি এভাবে হাসি দিচ্ছ কেন? বোকা মেয়ে, এখনো বুঝতে পারছে না তোর সময় শেষ হয়ে আসছে। মানে? আমার সময় শেষ মানে? বাচ্চা মেয়েটার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। হঠাৎ করে কালো ধোঁয়া থেকে একটা ভয়ানক নেকড়ে পরিণত হলো। সবকিছু দেখে রিদিয়ার মাথা ঘুরতে লাগলো। সাথে ভয় তো আছেই। পুরো শরীর ঠাট্টার করে কাঁপছে রিদিয়ার। নেকড়ে? হ্যাঁ, আমি একটা নেকড়ে। ওই বাচ্চা মেয়েটার কেউ ছিল না, আমি ছিলাম। তোকে রাস্তা দিয়ে যেতে দেখে আর নিজের লোভ সামলাতে পারলাম না, তাই বাচ্চা সেজে মা হারানোর নাটক করে তোকে এখানে নিয়ে এসেছি। আজকে তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবো আমি। রিদিয়া কি করবে বুঝতে পারছে না। মানে বলছিলাম কি, আমাকে খেয়ে ফেলার
আপনার সাথে একটা সেলফি তুলে নিই নেকড়ে ভাই। নেকড়েটা মানুষের রূপে আসলো। রিদিয়ার কথা শুনে বেকুব হয়ে গেল। ভারী অদ্ভুত মেয়ে তুমি, মরার আগে সেলফি তুলতে চাইছো। আমার লাইফে আমি এমন স্টুপিড মেয়ে কম দেখেছি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম লিও। আমি নেকড়ে রাজ্য থেকে এখানে এসেছি মানুষ শিকারে। প্রথমে ভয় লাগলেও এখন আর ভয় লাগছে না। কি ভাবছো? তোমরা মানুষেরা অনেক চালাক, না জানি কখন কি করে বসো। না, এক্ষুনি তোমায় খাওয়ার প্রস্তুতি নিতে হবে। নেকড়ে লিও রিদিয়াকে জোর করে টেনে গুহার ভিতরে নিয়ে গেল। প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার শরীরে রক্ত মাংস তেমন কিছুই নেই। আমাকে খেলে আপনার লসই হবে। প্লিজ আমাকে ছেড়ে দিন। না না, আমি তোকে ছাড়ছি না বলেই লিও নেকড়ে রূপে চলে আসলো। লিও সামনে এগোচ্ছে আর রিদিয়া ভয়ে ভয়ে পিছনে যাচ্ছে। লিও রিদিয়ার উপর ঝাঁপিয়ে পড়বে তার আগে কেউ ঝড়ের বেগে এসে রিদিয়াকে জঙ্গলের বাইরে নিয়ে আসলো। রিদিয়া হা করে ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটির মুখে কালো মাস্ক দিয়ে রেখেছে। এই জঙ্গলের ভিতরে আপনি কি করছিলেন? আপনি জানেন এই জঙ্গলটা কতটা ভয়ানক? আর এই জঙ্গলের ভিতরে একটা নেকড়ে থাকে, মানুষকে একা ফেলে ছিঁড়ে ছিঁড়ে খায়। নিজের জীবনে মায়া থাকলে আর এই ভয়ানক জঙ্গলে কখনো যাবে না। এভাবে তাকিয়ে আছেন কেন? আচ্ছা, আপনি কি ম্যাজিক জানেন? এত দ্রুত কিভাবে আমাকে গুহা থেকে বাঁচিয়ে এখানে নিয়ে আসলেন? আমি ম্যাজিক নিয়ে জন্মেছি। আপনার নামটা কি জানতে পারি? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। আমি রিদিয়া। আপনি? আমার নামটা বলা যাবে না, সময় হলে আমি নিজেই বলবো। কেন, বললে কি হয়? আমি কাউকে বলবো না। এমনিতেই আমার এসব ম্যাজিক অনেক ভালো লাগে। চলুন আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। হাঁটতে হাঁটতে কথা বলি। ঠিক আছে, চলুন। আপনার নেকড়েটাকে ভয় লাগেনি? প্রথমে ভয় লাগলেও পরে ভয় চলে গেছে। কিন্তু যখন আমি খেতে আসছিল ভেবেছিলাম এই দিনটাই হয়তো আমার শেষ দিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য আমি আরো কিছুদিন বাঁচতে পারবো। আমায় নয়, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান ম্যাডাম। আর হ্যাঁ, আমার ব্যাপারে কেউ যেন কোনো কিছু জানতে না পারে। কেউ জানতে পারলে আমার সমস্যা হবে। আমরা কি বন্ধু হতে পারি? বন্ধুত্বের কথা শুনে রিদিয়া মুচকি হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, ভালো থাকবেন। আর এই জঙ্গলের কাছে কখনো যাবেন না। আর একটা কথা বলি, যখন মনে হবে আপনার বিপদ, আপনি তখন মনে মনে বলবেন, পড়ি পড়ি, চলে এসো তাড়াতাড়ি। এই ব্যাখ্যাটি 3 বার বলবেন। আমি সাথে সাথে আপনার সামনে হাজির হব। এটা কি? এত কিছু আপনার জানতে হবে না। সময় হোক তারপর সব বলবো আপনাকে। আমি গেলাম, সাবধানে থাকবেন। আপনার সামনে অনেক বিপদ। বাই। ছেলেটার কথা রিদিয়া চিন্তায় পড়ে গেল। আমার বিপদ? কেন? আমি কি কারোর কোনো ক্ষতি করেছি? যাকগে, পরেরটা পরে দেখা যাবে। আমি তো ভীষণ অ্যাক্সিডেন্টের প্রথমে ড্রাগনের প্রতিচ্ছবি, দ্বিতীয়ত নেকড়ে বাবাজির সাথে দেখা। দূর, নেকড়ে বাবাজির সাথে তো একটা সেলফিও তুলতে হলো না। সেলফিটা তুললে কাউকে যদি এসব বলতাম তাহলে হয়তো বিশ্বাস করতো আমার কথা। তৃতীয়, ম্যাজিক ম্যানের সাথে দেখা। রিদিয়া, দরজার সামনে দাঁড়িয়ে আছিস কেন? প্রায় 10 মিনিট ধরে দেখছি নিজে নিজে কথা বলছিস। রিদিয়া অবাক হলো মায়ের কথায়। আমি নিজে নিজে কথা বলছি মানে? তাহলে কি মা ওই ছেলেটাকে দেখেনি? কি ভাবছিস? ভিতরে আয়। রিদিয়া কিছু না বলে মায়ের পাশে এসে বসলো। মিসেস মেহের মেয়ের হাতের দিকে নজর পড়তে আটকে উঠলেন। রিদিয়া, তোর হাতের আংটিটা কোথায়? রিদিয়া, তোর হাতের আংটিটা কোথায়? কোথাও হয়তো পড়ে গেছে। পড়ে গেছে মানে? তুই জানিস এই আংটিটা? এই আংটিটা কি আম্মু বলো? তুই জানিস তোর বাবা তোর জন্য এই আংটিটা দিয়ে গিয়েছিল আর তুই হারিয়ে ফেলেছিস? তুই আংটিটা যত্ন করে রাখতে পারলি না বলেই মিসেস মেহের মন খারাপ করে চলে গেল। আম্মুর কি হলো? আর আংটিটা হারিয়ে গেছে বলতে এত চিন্তিত দেখালো কেন? কেন জানি মনে হচ্ছে এই আংটিটার কোনো রহস্য আছে। আম্মু আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে, কিন্তু কি? নিজের রুমে এসে রিদিয়া আংটিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়ের কাছে মিথ্যা বলেছিল রিদিয়া। কলেজ থেকে আসার সময় রাস্তায় কি মনে করে আংটিটা হাত থেকে খুলে ব্যাগে রেখে দিয়েছিল। মূলত আংটিটার রহস্য জানার জন্য সে মিথ্যা বলেছে, কিন্তু তার মা কিছু বলতে গিয়েও বলল না। কি রহস্য লুকিয়ে আছে তোর মধ্যে বল? হঠাৎ আলো আসলো কিভাবে তোর মধ্যে থেকে? রিদিয়ার কথার মাঝে হঠাৎ করে একটা কণ্ঠস্বর বলে ওঠে, সময় হলে সব জানতে পারবে, এখন আমার অনুমতি নেই।
রাজকুমারী লিনিয়া বারণ করেছে তোকে যেন কিছু না বলি। রিদিয়া অবাক হলো, সাথে ভয়ও পেল। কে কথা বলছে? সামনে এসো। আর তুমি কি বলতে চাচ্ছ? কিন্তু এবার আর রিদিয়ার কথার জবাবে আর কোনো কথা শুনতে পেল না। হাতের আংটিটার দিকে নজর পড়ল রিদিয়ার। আংটিটা জলজল করছে। রিদিয়ার মন খারাপ হয়ে গেল। রিদিয়া আংটিটা আঙুলে পরে নিল। পড়ি পড়ি পড়ি, চলে এসো তাড়াতাড়ি। বাক্যটি 3 বার বলতেই হঠাৎ করে তার রুমে ঠান্ডা হাওয়া আসতে লাগলো। অদ্ভুত তো, হঠাৎ আমার ঠান্ডা লাগছে কেন? সামনে তাকাতেই দেখে তার ম্যাজিক ম্যান দাঁড়িয়ে আছে। ম্যাজিক ম্যান তুমি? ম্যাজিক ম্যান? তুমি তোমার নাম আমাকে বলনি, তাই আমি তোমার একটা নাম দিয়েছি, ম্যাজিক ম্যান। ভালো, আমায় কেন স্মরণ করলেন? কোনো সমস্যা হয়েছে তোমার? না, কোনো সমস্যা হয়নি। আমি তো এমনি বললাম বাক্যটা। তুমি যে সত্যি সত্যি চলে আসবে আমি ভাবিনি। আমি তো ভাবলাম তোমার কোনো বিপদ হয়েছে। দুষ্টুমি করার কতগুলো লিমিট থাকা দরকার। কিছু মনে করো না, চলো আমরা দুজনে একটু বাইরে থেকে ঘুরে আসি। এখন আমার গুরুত্বপূর্ণ কাজ রেখে তোমার ডাক পেয়ে চলে এসেছি। অন্যদিন ঘুরবো তোমার সাথে। আমি এখন যাচ্ছি। রিদিয়া মন খারাপ হয়ে গেল। রিদিয়া ব্যাগ থেকে ডায়েরি বের করে ড্রাগনের ছবি আঁকতে শুরু করলো। যখন মন খারাপ হয় রিদিয়া ড্রাগনের ছবি আঁকতে শুরু করে। এতে করে রিদিয়ার মন ভালো হয়ে যায়। নেকড়ে, ম্যাজিক ম্যান এদের সাথে তো দেখা হলো, কবে যে তোমার সাথে দেখা হবে ড্রাগন? রিদিয়া ড্রাগন নিয়ে ভাবছে, তখনই মোবাইল বেজে উঠলো। মোবাইলের শব্দ শুনে ভীষণ বিরক্ত হলো রিদিয়া। শান্তিতে একটু আমার ড্রাগনকে নিয়ে ভাবতেও পারছি না, এক্ষুনি ফোনটা করতে হলো। ফোন রিসিভ করতেই উপাস থেকে, আমাদের লাইব্রেরিতে যাওয়ার কথা বলে কোথায় হারিয়ে গেলি তুই? জানিস কতটা চিন্তায় ছিলাম তোকে নিয়ে। তোর যদি কিছু হতো আন্টিকে কি জবাব দিতাম? দূর, আমি কি বাচ্চা মেঘলা? এত চিন্তার কি আছে? কাজ ছিল তাই চলে এসেছি। রিদিয়া রোহিতের কথা এড়িয়ে গেল মেঘলার থেকে। আমাদের বলে আসতে পারতি, পুরো কলেজ তোকে খুঁজে বেরিয়েছি। সরি, আর এমন হবে না। ঠিক আছে, এবার মাফ করে দিলাম। পরের বার এমন করলে আন্টি থেকে বলে দিলাম। কিন্তু এই না না, আম্মুর থেকে কিচ্ছু বলবি না। যেখানে যাব তোদেরকে বলে যাব। ওকে গুড গার্ল, আমি ফোন রাখলাম। 10-12টা নেকড়ে রিদিয়ার সামনে মিহি আর মিসেস মেহেরকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। দয়া করে আমার আম্মু আর আপুকে ছেড়ে দাও। আমরা তোমাদের কি ক্ষতি করেছি? ওদেরকে মেরো না। চারিদিকে রক্ত আর রক্ত রক্ত। রিদিয়ার ফোবিয়া আছে। কান্না করতে করতে রিদিয়া অজ্ঞান হয়ে গেল। রিদিয়া হুড়মুড় করে ঘুম থেকে উঠল। পুরো শরীর ঘেমে একাকার হয়ে গেছে। তার মানে আমি স্বপ্ন দেখছিলাম? হঠাৎ এমন ভয়ঙ্কর স্বপ্ন কেন দেখলাম? আম্মু আর আপুকে একবার গিয়ে দেখে আসি। রিদিয়া নিজের রুম থেকে বের হয়ে প্রথমে মায়ের রুমে উকি দিয়ে দেখলো। না, আম্মু ঠিক আছে, ভয়ের কিছুই নেই। এটা শুধুমাত্র একটা দুঃস্বপ্ন, আর কিচ্ছু না। তারপর মিহির রুমে উকি দিল। সবকিছু ঠিকঠাক আছে। রিদিয়ার ড্রয়িং রুমে এসে সোফায় চুপচাপ বসে আছে। কেমন যেন অস্বস্তি লাগছে ওর। স্বপ্নটা মাথা থেকে সরাতে পারছে না। হঠাৎ বাইরে থেকে কিছুর আওয়াজ শুনতে পেল রিদিয়া। আওয়াজটা শুনে রিদিয়ার কলিজা কেঁপে উঠল। রিদিয়াদের বাড়ির বাম পাশে জঙ্গল রয়েছে। মূলত আওয়াজটা জঙ্গল থেকেই আসছে। মনে হচ্ছে কিছু ধস্তাধস্তির আওয়াজ। রিদিয়ার মন প্রথমে না করলেও পরে আর নিজেকে আটকাতে পারলো না। বাইরে কি হচ্ছে ও সেটা দেখবে। রিদিয়া ভয়ে ভয়ে দরজা খুলে বাড়ির বাইরে চলে গেল। কাপা কাপা শরীর নিয়ে জঙ্গলের দিকে এগোচ্ছে রিদিয়া। ধীরে ধীরে জঙ্গলের ভিতর প্রবেশ করলো রিদিয়া। ভয়ে পুরো শরীর কাঁপছে রিদিয়ার। জঙ্গলে প্রবেশ করে একটু সামনে এগোতেই রিদিয়া যা দেখলো এতে ওর হার্ট স্ট্রোক হয়ে যাবে এমন অবস্থা। রিদিয়ার ভয়ে খুশিতে চিৎকার করতে যাবে, কিন্তু তার আগেই নিজেই নিজের মুখ নিজে চেপে ধরলো। রিদিয়া ঝোপের আড়ালে লুকিয়ে পড়লো। একটা ড্রাগন আর 10-12টা নেগড়ে যুদ্ধ চলছে। ড্রাগন একাই নেগড়েগুলোকে শায়েস্তা করছে। রিদিয়ার দারুণ লাগছে ব্যাপারটা। সে শুধু মুভিতে এসব দেখেছে, সরাসরি নিজের চোখে দেখতে পারছে। নিজেরই বিশ্বাস হচ্ছে না। রিদিয়া হাঁ করে নেগড়ে আর ড্রাগনের যুদ্ধ দেখছে। হঠাৎ করে একটা নেগড়ে মানুষের রূপে আসলো। বেচারা অনেক আহত হয়েছে। নেগড়েটাকে দেখে রিদিয়া ভয় পেয়ে গেল। নেকড়ে লিও, এই অসভ্য নেকড়ে আমায় খেয়ে ফেলতে চেয়েছিল। বেশ হয়েছে, আরো মারুক তাকে। ড্রাগনটা নেগড়েকে মেরে মেরে অবস্থা খারাপ করে দিয়েছে। কোনো রকম বেঁচে পালিয়েছে বেচারা। রিদিয়া তো ভীষণ এক্সাইটেড। রিদিয়া ঝোপের আড়াল থেকে বের হয়ে ড্রাগনটার সামনে আসলো। হুট করে সামনে আসতেই ড্রাগনটা রিদিয়াকে আক্রমণ করে বসলো। রিদিয়া দূরে ছিটকে পড়লো। আহ, আরে ড্রাগনের বাচ্চা, তোর কোনো ক্ষতি করতে আসিনি আমি। আমি তো তোর সাথে সাক্ষাৎ করতে এসেছিলাম, আর তুই আমায় ব্যথা দিলি।
মনে হচ্ছে শরীরের হাড়গোড়গুলো সব ভেঙে গেল রে। ড্রাগনটা মানুষের রূপে আসলো। তুমি কে আর লুকিয়ে লুকিয়ে কি করছিলে এখানে? এত কিছু জেনে কি করবেন? আমি যে এত ব্যথা পেয়েছি একবারও জিজ্ঞাসা করেছিলেন? তার মানে আপনি একটা খারাপ ড্রাগন। কি বললে? আমি খারাপ? আমি যদি এই নেকড়েগুলোকে না সাহায্য করতাম তাহলে এতক্ষণে তাদের ভোজন হয়ে যেতে তোমরা। মানে? এত কিছু জানার দরকার নাই। তুমি এটা বলো, লুকিয়ে লুকিয়ে কি করছিলে এখানে? আর আমাকে দেখে তোমার ভয় লাগেনি? না, মোটেও ভয় লাগেনি। আমি ড্রাগনকে অনেক ভালোবাসি। সৃষ্টিকর্তা আমার ইচ্ছে পূরণ করেছেন। কি পূরণ করছে তোমার সৃষ্টিকর্তা? ড্রাগনকে নিজের চোখে সরাসরি দেখার। আমি রাহুল, ড্রাগন কিং এর ছোট ভাই। নেকড়েগুলো মানুষদের খাওয়ার পরিকল্পনা করছিল, কিন্তু আমার ভাই তাদের পরিকল্পনা জানতে পেরে যায়। আমাকে পাঠালো তাদের সাহায্য করতে। রাহুল কথা বলার ফাঁকে ফাঁকে রিদিয়ার দিকে তাকাচ্ছিল। মেয়েটা সম্পূর্ণ আলাদা, দেখতে কি মায়াবী, উজ্জ্বল শ্যামবর্ণের চেহারা, মায়ায় পরিপূর্ণ। চোখের দিকে তাকালে হার্টবিট 100 গুণ বেড়ে যায়। এত মায়া কেন মেয়েটার মধ্যে? এই যে মিস্টার, আমার দিকে এইভাবে তাকিয়ে কি ভাবছেন? রিদিয়া হাত দিয়ে রাহুলের চোখের সামনে নাড়াচাড়া করলো। রিদিয়ার হাতের আংটির দিকে চোখ আটকে গেল রাহুলে। তোমার হাতে আংটিটা কোথায় ফেলে তুমি? আম্মু দিয়েছে। কেন বলুন তো? এটা কোনো সাধারণ আংটি না, আংটিটা ম্যাজিক জানে। কি 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 বললেন? কিভাবে সম্ভব? আর এই আংটি শুধু ড্রাগন রাজ্য ছাড়া পাওয়া সম্ভব না। কিন্তু তোমার মায়ের কাছে কিভাবে আসলো এই আংটি? তোমার মা কি সাধারণ মানুষ? হ্যাঁ, আমার আম্মু সাধারণ মানুষ, কিন্তু আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। এই আংটিটা ব্যবহার করা হয় নেকড়েদের থেকে রক্ষা পাওয়ার জন্য। এই আংটি যার সাথে থাকবে সে সুরক্ষিত, কোনো নেকড়ে তার ক্ষতি করতে পারবে না। তার কাছে আসলেই শরীর পুরো ছাই হয়ে যাবে। তোমার মাকে আমি কি দেখতে পারি? হ্যাঁ, কিন্তু লুকিয়ে দেখতে হবে। কোনো ছেলেকে বাড়িতে আসতে দেখলে আম্মু রেগে যায়। ঠিক আছে, তাহলে আজকে আমি গেলাম, আবার দেখা হবে। বলেই রাহুল ড্রাগনের রূপে আসলো, আর রিদিয়া নীল রঙের ড্রাগনের দিকে তাকিয়ে আছে হাঁ করে। কত সুন্দর! হে সৃষ্টিকর্তা, আমাকে ড্রাগনের সাথে প্রেম করিয়ে দাও, প্লিজ প্লিজ প্লিজ। রিদিয়া নিজের রুমে এসে মিসেস মেহেরকে নিয়ে ভাবতে শুরু করলো। আম্মু কি সাধারণ মানুষ নাকি অন্য কিছু? নীল ড্রাগনটা তো বললো এই আংটি শুধু ড্রাগন রাজ্যেই পাওয়া যায়। তাহলে আম্মু কিভাবে পেল? আম্মু বলেছিল আব্বু আমায় দিয়ে গেছে। আমার মাথায় কিছুই ঢুকছে না। এখন থেকে আম্মুকে চোখে চোখে রাখতে হবে। আম্মু কি সাধারণ মানুষ নাকি মনস্টার? এসব নিয়ে ভাবতে ভাবতে রিদিয়া ঘুমিয়ে গেল। পর্ষিয়া ভীতু চেহারা নিয়ে ক্লাসে বসে আছে। আদরকে দেখলেই পর্ষিয়া ভয় পায়। সমস্যা কি তোর? স্পর্শী আমাকে দেখলে এমন বিহেভ করিস কেন তুই? অনেকক্ষণ ধরেই তুই আদরকে এড়িয়ে যাচ্ছিস, হয়েছিল কি তোর বল? কিছু হয়নি অনিমা, আদরকে বল আমার থেকে দূরে থাকতে। ওকে দেখলেই আমার ভয় লাগে। আদরকে দেখলে তোর ভয় কেন লাগে বল? এমনি মেঘলা। বলে পর্ষিয়া দৌড়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। সত্যি করে বলো আদর, তুই স্পর্শীর সাথে কি করেছিস? স্পর্শিয়া তোকে হঠাৎ দেখে ভয় পাচ্ছে কেন? আমি সত্যি জানি না নীলও কেন আমার সাথে এমন বিহেভ করছে। আমার অনেক কষ্ট হচ্ছে, ও আমাকে দেখলে দূরে চলে যায়। তুই স্কুল লাইফ থেকে কেন ওকে ভালোবাসিস তাহলে? এখনো বলছিস না কেন? আমার যে হাত পা বাঁধা আকাশ, বলার হলে আগে বলে দিতাম। কি এমন সমস্যা বল আমাদের, আমরা তোকে সাহায্য করব। কিছু না দোস্তরা। কান্না করতে করতে আদর ক্লাস থেকে বের হয়ে যায়। আদরের কি হয়েছে বল? ও এমন অদ্ভুত বিহেভ করছে কেন? জানি না মেঘলা, ওর কি হয়েছে। রিদিয়া এখনো আসছে না কেন? গিয়ে দেখ, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। হে গাইস, আমি চলে এসেছি। এতক্ষণে তোর আসার সময় হলো, না আসলেও পারতি। সবাই এখানে? আদর আর স্পর্শিয়া কোথায়? ওদের মাঝে কোনো সমস্যা হয়েছে হয়তো। স্পর্শিয়া কলেজে আসার পর থেকে কেমন অদ্ভুত বিহেভ করছে, আদরকে দেখলেই ভয় পাচ্ছে। স্পর্শিয়ার বিহেভে আদর অনেক কষ্ট পেয়েছে। এই ফার্স্ট আদরকে কারোর জন্য এমনভাবে কাঁদতে দেখলাম। তোরা থাক,
আমি স্পর্শিয়াকে খুঁজে নিয়ে আসি। নিশ্চয়ই লাইব্রেরিতে গিয়ে বইয়ে মুখ গুজে বসে আছে। ঠিক আছে, যা, ওকে নিয়ে আয়। ও তুই ছাড়া কারো কথা শোনে না। এখন তোর ওপর সব নির্ভর করেছে। আমরা আদরকে নিয়ে আসছি। রিদিয়া লাইব্রেরিতে গিয়ে দেখে পর্ষিয়া গালে হাত দিয়ে মন খারাপ করে বসে আছে। কি হলো, তোর এমন ভাবে বসে আছিস কেন? কিছু হয়নি আমার, আমাকে একটু একা থাকতে দে প্লিজ। না, কিছুতেই না। তোর কি হয়েছে আমাকে বলতেই হবে, না হলে কি রিদিয়া? আমার কিছু ভালো লাগছে না। আমি কোনোদিন ভাবিনি এমন একটা সত্যকর মুখোমুখি আমায় হতে হবে। পর্ষিয়া কান্না করে দিল। রিদিয়া পর্ষিয়াকে জড়িয়ে ধরলো। কান্না করিস না দোস্ত, কি হয়েছে আমাকে বল, তোর মনটা হালকা হবে। তুই কাউকে বলবি না, বল, প্রমিস কর আমায়। ওরা সবাই আমাদের বন্ধু, ওদের থেকে কোনো কিছু লোকালে ওরা কষ্ট পাবে। থাক, তাহলে শোনা লাগবে না। আচ্ছা ঠিক আছে, কাউকে বলবো না আমি। এবার বল। দোস্ত, আদর কোনো সাধারণ মানুষ না, ও একটা ভ্যাম্পায়ার। কি, তোর মাথা খারাপ স্পর্শিয়া? এটা কিভাবে সম্ভব? আমি বিশ্বাস করি না। আদর ভ্যাম্পায়ার? আমি সত্যি বলছি, আমি নিজের চোখে দেখেছি রিদিয়া। এভাবে ঠকে গেলাম আমি। ঠকে গেছিস মানে? আমি ওকে স্কুল লাইফ থেকেই ভালোবাসি আদরকে, কিন্তু সাহস হয়নি ওকে বলার। নিজের মনকে হার মানাতে পারছিলাম না, তাই কাল রাতে ওর বাড়িতে গিয়ে মনের কথা বলবো ভেবেছি, কিন্তু কান্নার জন্য পর্ষিয়া কথা বলতে পারছে না। কিন্তু দোস্ত, কান্না করিস না। ও ভ্যাম্পায়ার, তাতে কি হয়েছে? ওকে ভালোবাসা পাপ নয়। আমি কি বলেছি এই জন্য আমি ওর কাছে যাচ্ছি না? তাহলে কেন ওর থেকে দূরে দূরে থাকছিস? আমি ওর বাড়িতে ঢুকবো, তখন ওর বাড়ির পাশে যে বাগানটা রয়েছে, ওখান থেকে একটা মানুষের চিৎকার শুনে আমি দৌড়ে বাগানে গেলাম। দোস্ত, চোখের সামনে যা দেখেছি, এখনো ভয় ঘৃণা হচ্ছে ওর প্রতি আমার। দোস্ত, আদর একটা নির্দোষ মানুষকে মেরে ফেলেছে। লোকটার ঘাড়ে দাঁত বসিয়ে পুরো শরীর থেকে রক্ত চুষে নিয়েছে। লোকটা ছটফট করতে করতেই মারা গিয়েছে। আমি ভয় পেয়ে সেখান থেকে চলে আসি। গিয়েছি ওকে সারপ্রাইজ দিতে। বা দোস্ত, আমি সেখান থেকে সারপ্রাইজ হয়ে এসেছি। আমার ভীষণ কষ্ট হচ্ছে দোস্ত। এমন একটা ছেলেকে ভালোবেসেছি, ও ভ্যাম্পায়ার, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু নির্দোষ মানুষদের ও মারবে, এটা আমি মানতে পারছি না। আমার ভীষণ কষ্ট হচ্ছে। হয়তো লোকটা কোনো বাজে কাজ করেছে, তার জন্যই আদর তাকে শাস্তি দিয়েছে। চোখের দেখা অনেক সময় ভুল হয়। তুই কান্না করিস না, আমি আদরকে জিজ্ঞাসা করে দেখবো আসল ব্যাপারটা কি। না দোস্ত, প্লিজ ওকে কিছু বলিস না, তাহলে আমাকে আর তোকেও মেরে ফেলবে। তুই কি পাগল স্পর্শিয়া? আমাদের যদি মারতো তাহলে আরো আগে মেরে ফেলতে পারতো। না জেনে আদরকে ভুল বুঝিস না। ক্লাসে চ, একদম মন খারাপ করে থাকবি না। আদরের সাথে কথা বলবি, ঠিক আছে? না, আমি পারবো না দোস্ত। পারতে হবে। রিদিয়া পর্ষিয়াকে হাত ধরে টেনে লাইব্রেরি থেকে ক্লাসে নিয়ে গেল। দেখ, স্যার এসে গেছে, এখন কি করি? আসতে পারি স্যার? ক্লাসের সময় অলরেডি 5 মিনিট শেষ। তুমি এখন কি করতে এসেছো? না আসলেও পারতে, অলরেডি আমার 1 মিনিট নষ্ট করে দিলে। স্যার, আর হবে না, এবারের মতো মাফ করে দিন। ঠিক আছে, একটা সুযোগ দিচ্ছি, ক্লাস শেষ করে আমার সাথে দেখা করবে। ঠিক আছে স্যার। পর্ষিয়া পুরো ক্লাসে চুপ ছিল। বন্ধুরা কিছু বললে শুধু হ্যাঁ হুম জবাব দিয়েছে। আদরের দিকে একবার ফিরেও তাকায়নি। পর্ষিয়ার ব্যবহারে আদর অনেক কষ্ট পেয়েছে। আদর প্রথম ক্লাস করে বাড়ি চলে যায়। রিদিয়া ক্লাস শেষ করে রোহিতের কেবিনের সামনে দাঁড়িয়েছে, ভিতরে যাবে কিনা ভাবছে। তো থেকে কেমন যেন একটা অদ্ভুত শব্দ বেরোচ্ছে। রিদিয়া দরজা হালকা ফাঁক করে উকি দিল। যা দেখলো মাথা ঘুরে পড়ে যাওয়ার মতন অবস্থা। এটা কি করে সম্ভব? রোহিত স্যার ড্রাগন? এই স্যারের কেবিনে উকি মারছো, লজ্জা করে না? অসভ্য মেয়ে একটা, যাও এখান থেকে। স্যার আমাকে আসতে বলেছে ম্যাম। মিথ্যে বলছো কেন? সুন্দর ছেলে দেখলে কিভাবে হাত করবে? আর কিছু বলতে যাবে তার আগে রোহিত চলে আসে কেবিনের বাইরে। কেবিন ভিতর থেকে সব শুনেছে রোহিত। রিদিয়ার সাথে খারাপ ব্যবহার করাতে রোহিত রেগে জোহরাকে বলে, জোহরা তুই এখন যা, আমার ওর সাথে কাজ আছে। কিন্তু রোহিত, যেতে বলেছি তোকে। আর বাচ্চাদের সাথে কিভাবে বিহেভ করতে হয় শিখে কলেজে ক্লাস করতে আসবি।
এই মেয়েটার জন্য তুই আমার সাথে এইভাবে কথা বললি রোহিত? তোকে যেতে বলেছি এখান থেকে। জোহরা রেগে চলে গেল। রোহিত রিদিয়ার হাত ধরে কেবিনে নিয়ে আসলো। মাথা নিচু করে আছো কেন? মাথা উপরে তোলো, আমার দিকে তাকাও। জোহরার কথা রিদিয়া অনেক কষ্ট পেয়েছে, চোখে পানি টলমল করছে। রোহিতের থেকে কান্না লুকানোর জন্য রিদিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রোহিত ধমক দিয়ে বলে, সমস্যা কি তোমার? আমার দিকে তাকিয়ে বলছি। রোহিতের ধমক খেয়ে রিদিয়া ছোট বাচ্চাদের মতন শব্দ করে কান্না করে দেয়। রিদিয়ার চোখে পানি দেখে কেন জানি রোহিতের বুক চিনচিন করে ব্যথা হতে লাগলো। কান্না করা বন্ধ করো রিদিয়া। রিদিয়া রোহিতের কথা না শুনে কান্না করতে থাকে। রোহিতের কি হলো সে নিজেও জানে না। রিদিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। রিদিয়া রোহিতের কাছে হতভম্ব হয়ে গেল। রোহিত যে এমন কাজ করে বসবে সে ভাবতেও পারছে না। কি 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 করছেন কি স্যার? আমাকে জড়িয়ে ধরলেন কেন? আপনাকে আমি অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি আমার মতো অবলা একটা মেয়েকে একা পেয়ে জড়িয়ে ধরেছেন। ছি ছি, তাহলে আপনার কাছে যে কোনো মেয়ে আসলে আপনি? রিদিয়ার কিছু বলতে যাবে, রোহিত রিদিয়াকে ছেড়ে দিয়ে বলে, আর একটা উল্টাপাল্টা কথাবার্তা বললে থাপড়িয়ে গাল ফাটিয়ে দিব। তোমার চোখে কান্না দেখে আমার খারাপ লাগছিল, তাই আপনি আমায় জড়িয়ে ধরলেন? আপনার চরিত্রের দোষ আছে। আর হ্যাঁ শুনুন, আমি আপনার আরেকটা ব্যাপারেও জেনে গেছি। আমার চরিত্রে দোষ দিলে আর কি দোষ দিতে চাও? দেখো, আমি ইচ্ছে করে জড়িয়ে ধরিনি। তোমাকে কাঁদতে দেখে আমার কেন জানি কষ্ট হচ্ছিল, তাই তো তোমাকে। হয়েছে, আর বলতে হবে না। জোহরা ম্যাডামের সাথে আপনার কি চলছে স্যার? ওই মহিলা আমায় আপনার জন্য অনেক বাজে কথা শুনিয়েছে। ওর হয়ে আমি তোমার কাছে সরি বলছি। ওর কথা কিছু মনে করো না, ও আমার বোন হয়। কত বড় মিথ্যে বলছেন স্যার আপনি! এখন ধরা পড়ে বোন বলছেন? ফালতু কথা বলে মেজাজটা খারাপ করো না। ও আমার ছোট কাকার মেয়ে, সেই হিসেবে আমার বোন হয়। আর একটা উল্টাপাল্টা কথা বললে উপর থেকে নিচে ফেলে দেবো। ঝগড়াঝাটি করে দুজন হাঁপিয়ে গেছে। এখন দুজন চুপচাপ দাঁড়িয়ে আছে। রোহিত রিদিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। পাগলিটা এত দুষ্টু কেন? সেই প্রথম দিন পাগলিটাকে আমার ভালো লেগেছে। উজ্জ্বল শ্যামবর্ণের মুখটা মেয়েটার মায়াবতী কেন এত? আমি তার মায়ায় ফেসে গেছি। মৃত্যু ছাড়া এই মায়া ত্যাগ করা সম্ভব নয়। দেখ, ব্যাটা কেমন লুচুদের মতো আমাদের দিকে তাকিয়ে আছে। কেন আসতে বলেছে তাও বলছে না। ভয়ও লাগছে অনেক। আজ তো এক হোয়াইট ড্রাগনের সামনে আমি দাঁড়িয়ে আছি। যদি সত্যি সত্যিই মেরে দেয়, তখন দরজায় উকি দিয়ে ওরা রহস্যের উদ্ঘাটন করেছে। উনি ড্রাগন রূপে এসে খাবারগুলো 1 মিনিটে শেষ করে দিল। না, এখন বলবো না ওনাকে কিছু। আগে আমার প্রেম, তারপর সবকিছু। স্যার, কিছু বলছেন না কেন? আমার ক্লাস আছে, আমি যাই। রিদিয়ার কথায় রোহিতের ধ্যান ভাঙে। কিছু বলছিলেন? দেখো, তুমি যখন আমার একটা গোপন ব্যাপারে জেনে গেছো, তাহলে আর লুকিয়ে রেখে কোনো লাভ নেই। কি স্যার? আমি কিচ্ছু জানি না। আর কিসের কথা বলছেন আপনি? আমি যে কোনো সাধারণ মানুষ নই, সেটা তুমি প্রথম দিনই জেনে গেছো। তখন তুমি শিওর ছিলে না, আজ তুমি সব জেনে গেছো। রিদিয়া ভয় পেয়ে গেল। ভয় পেয়ে পিছনে যাওয়া শুরু করলো। আমাকে মারবেন না প্লিজ। আমি আরো অনেক বছর বাঁচতে চাই। আমাকে মেরে ফেললে আমার হবু বর বউ হারা হয়ে যাবে, আর আমার বাচ্চাগুলো মায়ের মুখ দেখার থেকে বঞ্চিত হয়ে যাবে। প্লিজ স্যার, আমাকে মারবেন না। রিদিয়ার কথা শুনে রোহিত বেকুব হয়ে গেল। এই মেয়ে, তোমার মাথা সমস্যা আছে? কি সব বলছো তখন থেকে? একটা বাচ্চা মেয়েও তোমার থেকে ভালো। রিদিয়া কিছু না বলে রোহিতের দিকে তাকিয়ে আছে। এখন কথা বলছো না কেন? এমনিতে তো শুধু বক বক করতে ভালো পারো। এখনই বেড়ে হয়ে যাও এখান থেকে। আর শোনো, আমার ব্যাপারে কেউ যদি কিছু জানতে পারে, তাহলে কিন্তু সত্যি সত্যি তোমায় মেরে গাছের সাথে ঝুলিয়ে রাখবো। বলবো না কাউকে স্যার। আপনি আমাকে না মারলেই হলো। বেচারা জামাই আর বাচ্চাগুলোকে একা হয়ে যাবে আমি মরে গেলে। স্টপ ইট মি, যাও এখান থেকে। যাচ্ছি। বলে রিদিয়া রোহিতকে একটা ফ্লাইং কিস দিয়ে দিল দৌড়। রিদিয়ার সেখানে নাই। রোহিত মুচকি হাসলো রিদিয়ার কাছে। রিদিয়া রোহিতের কথা ভেবে মুচকি হাসতে আর হাঁটছে। হঠাৎ করে কিছুর সাথে ওষ্টা খেয়ে মাটিতে পড়ে যায় রিদিয়া। হাতের কিছু অংশ কেটে যায়। আমার হাতটা গেলই রে। ঝড়ের গতিতে কেউ সামনে আসলো। রিদিয়া ভয় পেয়ে যায় এমন ভাবে কেউ সামনে আসায়। রিদিয়া লোকটির পা থেকে শুরু করে মাথা পর্যন্ত দেখছে। লোকটির চাহনি ভালো ঠেকছে না রিদিয়ার কাছে। কে আপনি? লোকটি রিদিয়ার হাতের দিকে লোভতর দৃষ্টিতে তাকিয়ে আছে। তোর রক্ত চাই।
আমার রক্ত মানে? কে আপনি? সেটা জেনে তুই কি করবি? রক্ত দেখলে মাথা ঠিক থাকে না আমার। এখানে তো শরীরের সব রক্ত খেয়ে নিজেকে শান্ত করবো আমি। আমি যেতে দিন প্লিজ, আমার শরীর তেমন রক্তই নেই। আমার রিদিয়াকে কিছু বলতে না দিয়ে রিদিয়াকে জঙ্গলে নিয়ে আসে লোকটা। রিদিয়ার অনেক কান্না পাচ্ছে। রিদিয়া ভালো করে বুঝতে পেরেছে এইটা একটা মনস্টার। মনে হচ্ছে আজকেই আমার শেষ দিন। মাহিয়াপুর কথা খুব মনে পড়ছে, আর ফ্রেন্ডেরও খুব মনে পড়ছে। আমায় যদি কেউ বাঁচাতে আসতো। রিদিয়া কান্না করছে। রিদিয়ার চোখের পানি দেখেও লোকটা দয়া হলো না। লোকটা একটা ভয়ঙ্কর ভ্যাম্পারে পরিণত হলো। রিদিয়া আটকে উঠলো লোকটার ভ্যাম্পায়ার রূপ দেখে। ভ্যাম্পায়ারটি মানুষের রক্ত খাওয়ার জন্য রিদিয়ার কলেজে ঢুকে পড়ে। কোনো ছাত্র বা ছাত্রী একা হলে ভ্যাম্পায়ারটি তার সুযোগ নেবে বলে ওত পেতেছিল। দুর্ভাগ্যবশত রিদিয়াই তার শিকার হলো। এই জন্যই স্পর্শিয়া আদরকে দেখে ভয় পেয়েছিল। কত ভয়ঙ্কর লাগছে ভ্যাম্পায়ারটাকে। আজকে আমার সব রক্ত খেয়ে ফেলবে। আমার লাশটাও আমার বাড়ির লোক খুঁজে পাবে না। আমায় ছেড়ে দিন প্লিজ। আমি রিদিয়া ঘাড়ে দাঁত বসাতে যাবে তার আগে কেউ ভ্যাম্পায়ারটাকে রিদিয়ার কাছ থেকে সরিয়ে উপরে তুলে আছাড় মারলো। রিদিয়া হাঁ করে সামনে তাকিয়ে আছে। রিদিয়াকে যে বাঁচিয়েছে সে আর কেউ না, রোহিত। ড্রাগনের রূপে এসে ভ্যাম্পায়ারটাকে আছড়ে আছড়ে হাড়গোড় সব ভেঙে দিয়েছে, ঘাড় মোটকে দিয়েছে। রিদিয়ার সামনে ভ্যাম্পায়ারটাকে মারতে থাকে, আর রিদিয়া বসা থেকে উঠে খুশিতে চিৎকার করে হাততালি দিয়ে লাফিয়ে লাফিয়ে বলতে থাকে, ইয়ে মাই সুপার হিরো, না না মাই কিউট ড্রাগন। আরো মারো, মারতে মারতে ব্যাটার হাড়গোড় সব গুঁড়ো করে ভেঙে ফেলে দাও। আমাকে খেতে এসেছিল। নে এবার মজায় মার খেয়ে নে। কি যে আনন্দ আকাশে বাতাসে। আর কিছু বলতে যাবে তার আগে রোহিত ড্রাগন রূপে বলে ওঠে, কাকের মতো কাকা বন্ধ করো। রিদিয়া আঙুল ঠোঁটে চেপে ধরলো। মনে হচ্ছে রেগে আছেন। আজব, আমি কি বলেছি নাকি আমাকে বাঁচাতে? ও এখন বাঁচিয়েছি দেখে বড় বড় কথা বলছো? ও মা, আমার মনের কথাগুলো শুনলেন কিভাবে? তুমি ভেবে বলছো সবাই শুনবে তোমার কথা? ফাজিল মেয়ে, চুপ করে দাঁড়িয়ে থাকো। সাবধানে হাঁটলে হাতও কাটতো না, আর এত বড় বিপদও হতো না। রিদিয়া চুপ মানে পুরোই চুপ, মনে মনে কিছু বলছে না। কারণ কিছু বললে রোহিত শুনতে পেলে তাই মনে মনে কথা বলছে না। মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। রোহিত ভ্যাম্পারটাকে মারার সাথে সাথে সেখানে আর কয়েকশো ভ্যাম্পার চলে এসেছে। ভ্যাম্পারগুলো রোহিতের উপর ক্ষেপে আছে। তাদের একজন ভ্যাম্পারকে মারতে তারা দল নিয়ে এসেছে রোহিতকে মারার জন্য। রিদিয়া একসাথে এতগুলো ভ্যাম্পার দেখে ভয় পেয়ে যায়। আমার জন্য ওনাকে বিপদে পড়তে হলো। এখন কি হবে? উনি কি একসাথে এতগুলো ভ্যাম্পায়ারের সাহায্য করতে পারবেন? তুমি লুকিয়ে পড়ো রিয়াদি। তুমি এখানে থাকলে আমি ওদের কিছু করতে পারবো না। না, আমি যাব না, আমাকে ছেড়ে দিন প্লিজ রিয়াদি, যাও এখান থেকে। তুমি আমার দুর্বল, তোমাকে দিয়ে ওরা আমাকে আটকে ফেলবে। রিদিয়া অবাক হলো রোহিতের কথায়। আমি ওনার দুর্বলতা কেন? যেতে বলেছি, যাও। রিদিয়া লুকাতে যাবে তার আগেই দুইটা ভ্যাম্পার রিদিয়াকে ধরে ফেললো। রিদিয়া ছুটবার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু এদের শক্তির কাছে রিদিয়ার শক্তি কিছুই না। রোহিত বাকি ভ্যাম্পারদের সাথে প্রাণপণে যুদ্ধ করে যাচ্ছে। রোহিতের কলিজার পানি শুকিয়ে যাচ্ছে। রিদিয়া যদি কিছু হয়ে যায় রোহিত নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। আপনা আপনি রোহিতের চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। রোহিত ভ্যাম্পারদের সাথে যুদ্ধ করে অনেক আহত। এখন তার কিছু শক্তি ব্লক হয়ে আছে, যার জন্য তার এতগুলো ভ্যাম্পারের সাথে লড়তে কষ্ট হচ্ছে। রোহিত ভ্যাম্পারগুলোর কাছ থেকে সরে রিদিয়ার কাছে এসে ভ্যাম্পার দুটোকে দুদিকে ছুঁড়ে মেরে রিদিয়াকে নিয়ে পালিয়ে গেল। রোহিতকে এভাবে পালিয়ে যেতে দেখে ভ্যাম্পারগুলো অনেক রেগে গেল। পালিয়ে কোথায় যাবে ড্রাগন কিং? তোমার দুর্বলতা খুঁজে পেয়ে গেছি আমরা। তোমার ভালোবাসাই তোমার দুর্বলতা। এদিকে রোহিত রিদিয়াকে নিয়ে একটি বাগানে এসে পড়ল। রোহিত ড্রাগন রূপেই আছে। শরীরে বেশিরভাগ অংশ কেটে গেছে, কাটা অংশ থেকে রক্ত ঝরছে। রিদিয়া রোহিতের অবস্থা দেখে কান্না করতে থাকে। এখানে সে কিছুই চেনে না যে কারোর কাছে সাহায্য চাইবে। হোয়াইট ড্রাগনটা রোহিতের মাথার কাছে এসে রিদিয়ার হাত দিয়ে মাথায় স্পর্শ করে। রোহিত নড়ে চড়ে উঠে চোখ বন্ধ করে ফেলে। স্যার স্যার, চোখ খুলুন। রিদিয়া চিৎকার করে কান্না করতে থাকে। তখনই বাগানের বাতাস বইতে লাগলো। রিদিয়া সামনে তাকাতেই আশ্চর্য হলো। আপনি? আমার ভাইয়ের কি হয়েছে? ও এত আহত হয়েছে কিভাবে? দেখে মনে হচ্ছে
ভাস্করদের সাথে কিছু হয়েছে? রিদিয়া অবাক হয়ে শুনছে রাহুলের কথা। আপনার ভাই রোহিত স্যার? এসব কথা পরে হবে, এখন আমি আমার ভাইকে নিয়ে যাই, তুমি বাড়ি চলে যাও। আমিও আপনার সাথে যাব, প্লিজ আমাকে নিয়ে যান। না, তোমাকে নেওয়া যাবে না। তোমাকে ড্রাগন রাজ্য নিয়ে গেলে অনেক সমস্যা দেখা দিবে, কারণ তুমি একজন সাধারণ মানুষ। কিন্তু আমি বাড়ি যাব কি করে? আমি দেখেছি কি করা যায়। আমি সমস্যার সমাধান পেয়ে গেছি, আপনি স্যারকে নিয়ে যান। পারবে তো যেতে? হ্যাঁ পারবো। রিদিয়া ম্যাজিক ম্যানকে মনে মনে ডাকলো, সাথে সাথেই ম্যাজিক ম্যান তার সামনে এসে হাজির। তুমি এখানে কেন রিয়াদি, কোনো সমস্যা হয়েছে? রিদিয়া সম্পূর্ণ ঘটনা এড়িয়ে গেল ম্যাজিক ম্যানের কাছ থেকে। কিভাবে জানি এখানে চলে এসেছি, এখন বাড়ি যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না, আমায় আমার বাড়িতে নিয়ে যাও প্লিজ। ম্যাজিক ম্যান রিদিয়ার কথা বিশ্বাস হচ্ছে না, কিন্তু রিদিয়াকে আর কিছু বলেনি। রিদিয়াকে বাড়ির সামনে রেখে ম্যাজিক ম্যান চলে যায়। রাত 11:20 বাজে। রিদিয়া দরজার সামনে দাঁড়িয়ে আছে, কিভাবে ঘরে ঢুকবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে। আম্মুকে কি জবাব দেবো আমি? রিদিয়া ভয়ে ভয়ে দরজায় হাত দেয়, সাথে সাথে দরজা খুলে যায়। দরজা খোলো কেন? আম্মু আর মাহি আপু কোথায়? রিদিয়া ভয় লাগতে শুরু করে। কোনো কিছু পড়ে যাওয়ার শব্দে রিদিয়া পিছনে তাকায়, পিছনে তাকাতেই রিদিয়া ভয় পেয়ে যায়। ড্রাগন রাজ্য। মাস্টার, এখন কি হবে? ভাইয়া অনেক বেশি আহত হয়েছে। রোহিত মেয়েটাকে বাঁচাতে নিজের ক্ষতি করে ফেললো। ওই সাধারণ মেয়েটাই রোহিতের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এইটা কিভাবে সম্ভব মাস্টার? ওই একটা সাধারণ মেয়ে। ম্যাজিক্যাল বইয়ে কি লেখা ছিল তুমি দেখোনি? ম্যাজিক্যাল বইটাতে স্পষ্ট লেখা আছে রোহিতের সর্বনাশের কারণ হবে সাধারণ কোনো মেয়ের দ্বারা। এখন উপায়? উপায় একটাই, এই মেয়েকে রোহিতের থেকে দূরে রাখতে হবে, আর না হয় শেষ করে দিতে হবে। রিদিয়াকে শেষ করে দেওয়ার কথা শুনে রাহুলের কলিজা কেঁপে উঠল, কেন জানি তার বুকে প্রচন্ড যন্ত্রণা শুরু হলো। মাস্টার, মেয়েটাকে না মেরে অন্য কোনো উপায় বলুন। ওই বেচারির কি দোষ? দোষ তো নিয়তির। মেয়েটাকে নিয়ে পরে ভাববো। এখন ভাইয়াকে কিভাবে সুস্থ করব তার উপায় বলেন মাস্টার। ঠিক আছে, আমার কক্ষে নিয়ে আসো। রাহুল রোহিতকে মাস্টারের কক্ষে নিয়ে গেল। এবার তুমি যেতে পারো। আগামী 10 দিন আমাকে যেন কেউ বিরক্ত না করে। এই 10 দিন দরজার বাইরে তুমি পাহারায় থাকবে, কেউ যেন ভুলেও প্রবেশ করতে না পারে। আমি আমার সব শক্তি দিয়ে রোহিতের ক্ষত স্থানগুলো ঠিক করার চেষ্টা করব। ঠিক আছে মাস্টার। বলে রাহুল ভাইয়ের দিকে এক পলক তাকিয়ে কক্ষের বাইরে চলে গেল পাহারায়। ভ্যাম্পায়ার রাজ্য। ভ্যাম্পায়ার রাজ্যের রাজা পিটার সিংহাসনে বসে আছে। কিভাবে ড্রাগন কিংকে জব্দ করতে পারবে? সাথে নেগ্রে রাজ্যের রাজা হিয়োগো হাত মিলিয়েছে রাজা পিটাসের সাথে। কে জাফর, ড্রাগন রাজ্যের প্রাক্তন রাজা, এর ছেলে রোহিতকে কিভাবে জব্দ করা যায় তার উপায় পেয়েছি বন্ধু। কি উপায় পেয়েছিস পিটাস? একটা সাধারণ মানুষের মেয়ের উপর রোহিত দেওয়ানো হয়ে গেছে। মানে কি বলিস এইসব তুই পিটাস? তুই জানিস তুই কি বলছিস? যদি এরকমটা হয় তাহলে আমাদের বিজয় নিশ্চিত। ম্যাজিক্যাল বুকে এই কথাটি আমি দেখেছি। তুই কিভাবে দেখছিস হিউগো? না মানে চুরি করে দেখেছি। তোর এই চুরাচুরি অভ্যাস আর গেল না? যখন কিং জাফরের সাথে আমার ভালো সম্পর্ক ছিল তখন একদিন কিং জাফরের গোপন কক্ষে চুরি করে ঢুকছিলাম। তখন কিং জাফরও ছিলেন কক্ষে। তখন তিনি ম্যাজিক্যাল বুকটা নিয়ে ঘাটাঘাটি করছিলেন। ওই সময় সেই গুরুত্বপূর্ণ পৃষ্ঠাটি চলে আসে। কালো রঙের কালির লেখাটি ছিল। শোন হিউগো, আমাদের কৌশলের সাথে সামনে এগোতে হবে, কিন্তু মেয়েটিকে চিনব কি করে? তখন মন্ত্রী বলে, আমি মেয়েটিকে ভালোভাবে চিনি মহারাজ। আমাদের অনেক ভ্যাম্পায়ারদের ড্রাগন কিং হত্যা করেছে মেয়েটির জন্য। সেখানে আমি আর আমার ছেলে রবিনও ছিলাম। তাহলে সব হলো, এখন মেয়েটিকে যেভাবেই হোক নিয়ে আসতে হবে।
ড্রাগন কিংকে কিভাবে শেষ করবে এ নিয়ে রাজসভায় আলোচনা চলছে। নীল, তোমার আসল রূপে আসো তো একবার। কতদিন হয়েছে তোমার ভয়ানক নেকড়ের রূপ দেখিনি। অনিমা, তুই এখানে কি করছিস? বাড়ি যা তোরা, কাজের বুয়া দেখলে ঝামেলা হবে। দেখ নীল, তোকে আমি অনেক ভালোবাসি, আর তুই আমাকে পাত্তাই দিচ্ছিস না। আমার কোন দিক দিয়ে কম আছে বল? তোর সাথে এসব নিয়ে পরে কথা বলবো। প্লিজ অনিমা, তুই এখান থেকে যা। অনিমা নীলের কোনো কথা শুনলো না। অনিমা নেকড়ের রূপ ধারণ করে নীলের উপর ঝাঁপিয়ে পড়লো। নীল এবার বাধ্য হয়ে নেকড়ের রূপ ধারণ করলো। অনিমা, তোর জন্য যদি আমার এখানে থাকা সমস্যা হয়ে পড়ে তাহলে দেখিস তোর কি হাল করি। আচ্ছা, তুই এমন কেন রে? প্রথম যখন বলেছিলি তখন তো আমার কথা শুনিসনি। দেখ, আমার কাকা হিউগো একটা বাজে লোক। আমি ওই অভিশপ্ত রাজ্য থাকতে চাই না, তাই শান্তির জন্য আমি মানুষের সাথে বসবাস করি। তুই কি আমার সেই শান্তিকেও কেড়ে নিতে চাস? দেখ, তোর কাকা আমাকে পাঠিয়েছে তোকে নিয়ে যেতে। গুরুত্বপূর্ণ বৈঠক আছে সবাই। আমি কিছুতেই যাব না। নিশ্চয়ই আবারও কারো ক্ষতি করার কল্পনা জল্পনা করেছে হিউগোর বাচ্চা। যদি আমার কাছে সুপার পাওয়ার থাকতো তাহলে হিউগোকে শেষ করে দিতাম। কখন কার ক্ষতি করবে এই নিয়ে পড়ে থাকে। রিদিয়ার খবর পেয়েছিস? না রে, এই মেয়েটা কখন কোথায় হারিয়ে যায় একে খুঁজতে খুঁজতে আমার পুরো দিন শেষ। হয়তো কোনো বিপদে ফেসে গেছে বেচারি। চল ওকে খুঁজে বের করি। নীল আর অনিমা রিদিয়াকে খুঁজতে বের হয়ে গেল। আকাশ আর মেঘলা কলেজের বাইরে থাকা বেঞ্চে মাথায় হাত দিয়ে বসে আছে। এখন কি হবে আকাশ? রিদিয়াকে এত জায়গায় খুঁজলাম, কোথাও পেলাম না। দুপুর ওর বাড়িতে গেলাম, আন্টি বললো আসেনি। ভয়ও বলিনি রিদিয়াকে যে পাচ্ছি না। আমাদেরই ভুল হয়েছে ওকে একা ছাড়া। আমরা তো নিজেদেরকে নিজেরা সুরক্ষিত করতে পারবো, কিন্তু ও তো সাধারণ মানুষ। ও কিভাবে পারবে নিজেদেরকে রক্ষা করতে? তুই বাড়িতে চলে যা, আমি দেখছি কি করা যায়। মেঘলা বসা থেকে উঠে 2-3 হাত সামনে দিয়ে হাঁটা থামিয়ে আবার পিছন ফিরে তাকালো। মেঘলা দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরলো। হঠাৎ এমন হতে আকাশ ভয় পেয়ে গেল। কি হলো? আমার ভাম্পায়ার রানী রক্ত খাওয়ার শখে জেগেছে নাকি? মেঘলা লজ্জা পেয়ে সেখান থেকে চলে গেল। আপনি এখানে কিভাবে আসলেন? আপনি ভ্যাম্পায়ারের সাথে? সেটা জেনে তুমি কি করবে জান পাখি? একদম বাজে কথা বলবেন না। এখানে শুধু আমি আর তুমি, আর কেউ নেই জান পাখি। আমার মা আর বোনকে কি করেছেন আপনি? কিছু করিনি, শুধু ঘুম পাড়িয়ে রেখেছি। ঘুম পাড়িয়ে রেখেছেন মানে? কি করেছেন আমার মা আর বোনের সাথে? বলে রিদিয়া পাশে থাকা ফুলদানি হাতে নিয়ে রবিনের মাথায় আঘাত করলো। রবিনও খেপে গেল। ভেবেছিলাম তোকে মারবো না, আমার রানী করব। না, এখন তোকে পুরো শেষ করে দেব। তোর রক্ত খেয়ে আমার পিপাসা মেটাবো। রিদিয়া ভয় পেয়ে গেল রবিনের কথায়। রবিন এক পা করে সামনে এগোচ্ছে, রিদিয়া পিছিয়ে না যাচ্ছে। রবিন এক টানে রিদিয়াকে নিজের কাছে নিয়ে আসলো, আর রিদিয়া ছটপট করছে ছাড়া পাওয়ার জন্য। রবিন রিদিয়ার ঘাড়ের দাগ বসাতে যাবে, তখনই কেউ রবিনের উপর ঝাঁপিয়ে পড়লো। দুটো নেকড়ে রবিনের উপর ঝাঁপিয়ে পড়লো। রবিন রিদিয়াকে ছেড়ে দিয়ে দূরে ছুঁড়ে মারলো। রবিন ভ্যাম্পায়ার রূপে আসলো। তুমুল মারামারি চলছে নেকড়ে আর ভ্যাম্পায়ারের মধ্যে। রিদিকে অনেক জোর ছুঁড়ে মেরেছে। রিদিয়ার মাথা আঘাত পেয়ে অজ্ঞান হয়ে গেল। প্রায় 40 মিনিট মারামারির পর রবিন হাঁপিয়ে গেল। শরীরের বিভিন্ন অংশ কেটে গেছে। আহত শরীর নিয়ে সেখান থেকে পালিয়েছে। নেকড়ে দুটো মানুষের রূপে আসলো। অনি, রিদিয়া পুত্র আঘাত পেয়েছে মাথায়, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কিন্তু আন্টি আর মিহি আপু কোথায়? রবিন আবার কোনো ক্ষতি করেনি তো ওদের? সত্যি তো, আন্টি আর মিহি আপুকে দেখছি না। অনি, তুই রিদিয়াকে নিয়ে ডাক্তারের কাছে যা, আমি ওদের খুঁজে বের করছি। অনিমা রিদিয়াকে নিয়ে ডাক্তারের কাছে চলে গেল। এদিকে নীল মিসেস মেহের আর মিহিকে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজছে। কিচেনের পাশ দিয়ে নীল যাওয়ার সময় কিছু একটা পড়ার শব্দ পেল। নীল কিচেনে গিয়ে দেখে মিসেস মেহের আর মিহি হাত পা বাঁধা অবস্থায় ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে আছে। নীল মিসেস মেহের মিহিকে নিয়ে গেস্ট রুমে শুয়ে দিল। নীল ভালোভাবে দুজনকে পর্যবেক্ষণ করে দেখলো। এখন কি করি এদের? যেভাবে অজ্ঞান করেছে নেকড়ে রবিন, দুজনের জ্ঞান ফেরানোর উপায় আমার কাছে নেই। একমাত্র রবিন আর ড্রাগন কিং পারবে এদের দুজনের জ্ঞান ফেরাতে। রবিন পালিয়েছে ওর বাপ পিসাসটার কাছে, গেলে বাঁধবে। আরেক সমস্যা, ড্রাগন কিং এর কাছে গেলে সম্ভব হবে কিনা জানি না। উনি রাজি হলেই সম্ভব। ম্যাজিক্যাল হোয়াইট রোজ পরী রাজ্য আর ড্রাগন রাজ্য ছাড়া কোথাও পাওয়া যায় না। কিন্তু রবিন কিভাবে ম্যাজিক্যাল হোয়াইট রোজের কাছে পৌঁছালো? আমার জানা মতে সেখানে অনেক ড্রাগন পাহারা থাকে।
আর না হয় পরের রাজ্যের কেউ তাকে সাহায্য করেছে। ডাক্তার আঙ্কেল, রিদিয়া ঠিক আছে? অনি, রিদিয়ার মাথায় প্রচুর আঘাত পেয়েছে, এখনো আগের মতো স্বাভাবিক ব্যবহার করছে না, কেমন জানি অদ্ভুত ব্যবহার করছে। ডাক্তারের কথা শুনে অনিমার মন খারাপ হয়ে গেল। কেমন ব্যবহার করছে আঙ্কেল? আমাকে ওর কাছে নিয়ে চলুন প্লিজ। ডাক্তার অনিমাকে নিয়ে রিদিয়ার কাছে গেল। অনিমা কেবিনে ঢুকে অবাক হলো, সাথে ভীষণ হাসিও পাচ্ছে অনিমার। রিদিয়া, তুই এইভাবে নিচে শুয়েছিস কেন? কে আপনি? আমি যেভাবেই বসে থাকি না কেন তাতে আপনার কি? জানতো এখান থেকে, আমাকে একটু শান্তিতে শুয়ে থাকতে দিন। রিদিয়া কেবিনের ফ্লোরে হাত পা ছড়িয়ে শুয়ে আছে, এমন ব্যবহার করছে যেন সে অনিমাকে চেনে না। অনিমা রিদিয়ার কথা শুনে আকাশ থেকে পড়ল। অনিমা রিদিয়ার কাছে এসে বসলো। তুই আমায় চিনতে পারছিস না দোস্ত? আমি অনিমা আর কিছু বলতে যাবে তার আগে রিদিয়া চিৎকার করে বলে ওঠে, আমি বললাম না আপনাকে আমি চিনি না, কেন আমাকে বিরক্ত করছেন? বেরিয়ে যান এখান থেকে। রিদিয়াকে এমন বিহেভ করতে দেখে অনিমা অনেক কষ্ট পেল। নার্সরা অনিমাকে কেবিন থেকে সরিয়ে দিল। অনিমার থেকে রিদিয়ার খোঁজ পেয়ে আকাশ মেঘলা হসপিটালে চলে আসলো। অনি, রিদিয়ার কি অবস্থা? ওর কি হয়ে গেল মেঘলা? ও আমাকে চিনতে পারছে না, সামনে গেলেই চিৎকার করা শুরু করে। কি, তোর মাথা ঠিক আছে? ও এমন করবে কেন? হয়তো তোর সাথে মজা করছে। মজা না, সত্যি বলছি আমি। তারপর রিদিয়ার বাড়ির সব কাহিনী মেঘলা আর আকাশকে বলল। দুজনে সবটা শুনে স্তব্ধ হয়ে বসে রইল। এত কিছু হয়ে গেল আর তুই এখন আমাদের বলছিস? আমাদের ডাকলে এমনটাও না হতে পারতো। তখন মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছিল আকাশ। কি করব বুঝতে পারছিলাম না। আমি আর আকাশ মিলে রবিনকে আক্রমণ করেছি। সুযোগ পেয়ে ও রিদিয়াকে আঘাত করে। তিনজন মন খারাপ করে বসে আছে। আদরকে সবটা জানিয়েছিস? দুজনের মোবাইল বন্ধ, অনেকবার ট্রাই করেছি কিন্তু যোগাযোগ করতে পারিনি। স্পর্শী আদরের সাথে কি এমন হয়েছে আমি বুঝতে পারছি না। আদর ভ্যাম্পায়ার স্পর্শে আবার কোনোভাবে জানতে পারেনি তো? তুই ঠিক বলেছিস আকাশ, আমারও কেন জানি এমনটাই মনে হচ্ছে। ওদেরটা পরে সমাধান করব, এখন রিদিয়াকে নিয়ে ভাব। কলিং বেল বাজার আওয়াজে শুনে পর্ষিয়া অবাক হলো। এত রাতে কি হতে পারে? পর্ষিয়া ভয় লাগতে শুরু করলো। পর্ষিয়া দরজার সামনে দাঁড়িয়ে ভাবছে দরজা খুলবে নাকি খুলবে না। যদি খারাপ কিছু হয়? আমার আপন বলতে কেউ নেই, বাবা মা দুজন মারা গেছে। সেই থেকে আমি একাই বড় হয়েছি। আমার দাদু ছিল, কিন্তু এখন দাদু আর পৃথিবীতে নেই। এখন বন্ধুরা আমার সব, কিন্তু ওরা কখনো এত রাতে আমার বাড়িতে আসেনি। কখনো আসলেও ফোন করে আসে। মোবাইলটার যে কি হলো, কোনো কাজ করছে না, কারোর সাথে যোগাযোগ করতে পারছি না। পর্ষিয়ার ভাবনার মাঝে আবারও কলিং বেল বেজে উঠলো। কলিং বেলের শব্দে ভাবনা থেকে বের হলো, সাথে ভয়ও পেলো। পর্ষিয়া কাঁপা কাঁপা হাতে দরজা খুলে দেখে কেউ নেই। কাউকে না দেখতে পেয়ে পর্ষিয়া ভয় দ্বিগুণ বেড়ে গেল। এত রাতে কে এমন মজা করতে আসে? পর্ষিয়া দরজা বন্ধ করে সামনে তাকাতেই আটকে উঠলো। আদর, তুই? হ্যাঁ আমি। কেন, এত রাতে অন্য কেউ আশা করছিলে নাকি? ভয়ে পর্ষিয়ার হাত পা কাঁপতে শুরু করলো। আজকে কেউ আমার শরীরের সব রক্ত শুষে নেবে? আদর রিদিয়াকে এমন ভয় পেতে দেখে অবাক হলো। তুই ভয় পাচ্ছিস কেন স্পর্শিয়া? আমি কি খারাপ কিছু করেছি তোর সাথে? কলেজে তুই আমার সাথে এমন ব্যবহার করিস কেন? এমন করিস? তোর এমন আচরণ দেখলে আমার বুকে যন্ত্রণা হয়। আমি তো তোকে ভালোবাসি স্পর্শিয়া। আদরের মুখ থেকে ভালোবাসি শব্দ শুনে পর্ষিয়া আরো ভয় পেয়ে গেল। পর্ষিয়ার ভয় পাওয়ার কারণ আদর ভ্যাম্পায়ার। পর্ষিয়া মনে করছে আদর খারাপ ভ্যাম্পায়ার, ওকে মেরে ফেলতে এসেছে। আমি কোনো সাধারণ মানুষ নই, এজন্য তোকে কোনোদিন ভালোবাসার কথা বলতে পারিনি। তুই জানতে পারলে আবার মেনে নিবি না। আমি একজন ভ্যাম্পায়ার। পর্ষিয়ার মুখে ভ্যাম্পায়ার শুনে আদর আশ্চর্য হলো, সাথে মনে মনে ভয় কাজ করছে। হ্যাঁ, আমি সব জানি। তুই একটা খারাপ ভ্যাম্পায়ার। আমি ওই দিন রাতেই তোর আসল রূপ দেখে ফেলেছি। তুই একজন নির্দোষ মানুষকে মেরে ফেলেছিস। আমার কাছ থেকে দূরে থাক, আমার ভয় লাগে তোকে দেখলে। আমাকে মেরে ফেলতে এসেছিস তুই? পাগলের মতো কি সব বলে যাচ্ছিস তুই স্পর্শিয়া? তুই পুরো বিষয়টা না জেনেই আমায় খারাপ উপাধি দিয়ে দিলি। আদর পর্ষিয়ার কাছে আসলো। আমার কাছে আসবি না তুই। আদর কিছু না বলে পর্ষিয়াকে জড়িয়ে ধরে বললে, পাগলি আমার, সব কথা আগে শোন, তারপর তুই আমাকে যা বলার বলিস।
আদরের স্পর্শ পেয়ে পর্ষিয়ার পুরো শরীর কেঁপে উঠল, সাথে ওর ভিতরের ভয়ও কিছুটা কমে গিয়েছে। মনে হচ্ছে সবচেয়ে শান্তির জায়গায় আছে সে এই মুহূর্তে। আদর পর্ষিয়াকে চেয়ারে বসিয়ে নিজেও চেয়ার টেনে পর্ষিয়ার কাছে এসে বসলো। ওই দিন যে লোকটাকে আমি মেরেছি ওই লোকটা এক মায়ের বুক খালি করেছে, বেচারি ইজ্জত নষ্ট করে বেচারিকে মেরে ফেলেছে। মেয়েটি মায়ের কান্না শুনে আমি সেখানে যাই, গিয়ে দেখি লোকটা মেয়ের মাকে গাছের সাথে বেঁধে মায়ের সামনে মেয়েকে ছুরি দিয়ে আঘাত করছে। কোনো মায়ের সামনে তার মেয়েকে মারলে তার কেমন লাগবে? আমি রেগে লোকটাকে আমার বাগানে গিয়ে এনে মারি। মেয়ের মায়ের সামনে মারলে আর ভয় পেয়ে যাবে, এই জন্য আমি এমনটা করেছি। কিন্তু কপাল কত খারাপ দেখ, তুই ওই সময় আসলি। আদরের সব কথা শুনে পর্ষিয়া এখন নিজের উপর রাগ লাগছে, সাথে বুকের ভিতরে কষ্ট হচ্ছে। সবটা না জেনে আমি আদরকে ভুল বুঝেছি। পর্ষিয়া আদরকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আমি তোকে ভীষণ ভালোবাসি আদর। রিদিয়া চুপচাপ শুয়ে আছে। নীল আর অনিমার উপর রাগ আছে। আসলে রিদিয়া কিছু হয়নি। নীল আর অনিমা যে নেকড়ে, রিদিয়া ব্যাপারটা জানতে পেরে ওদের উপর রেগে আছে। ওরা তো আমায় বলতে পারতো ওরা নেকড়ে। আমার জানা মতে নেকড়েরা খারাপ হয়, কিন্তু তারা সম্পূর্ণ আলাদা। ভ্যাম্পায়ার থেকে আমাকে বাঁচালো। আকাশ সকালে খবর পেয়ে চলে এসেছে হসপিটালে। আকাশ, মেঘলা, অনিমা, পর্ষিয়া, আদর সবাই একসাথে কেবিনের বাইরে বেঞ্চে বসে আছে। সবাই মন খারাপ করে বসে আছে। সবার ধারণা রিদিয়া সবকিছু ভুলে গেছে। এইখানে রোগীর বাড়ির লোক কারা? নার্সের কথা শুনে সবাই একসাথে বলল, আমরা। রোগীকে বাড়িতে নিয়ে যেতে পারেন। রোগী এখন সুস্থ, বেশি কথা বলবেন না রোগীর সাথে। ধীরে ধীরে সবকিছু মনে পড়ে যাবে, কোনো চিন্তার প্রয়োজন নেই। সবার মুখে হাসি ফুটেছে নার্সের কথা শুনে। রিদিয়া হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসা হচ্ছে। মিসেস মেহের আর মিহিরের কথা এখনো তাকে জানানো হয়নি। সবাই রিদিয়ার সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু রিদিয়া সবার উপর অভিমান করে আছে। হঠাৎ সবার কথার মাঝে রিদিয়া বলে ওঠে। রিদিয়ার কথায় সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। কিচ্ছু জিজ্ঞাসা করছি আমি, আমার দিকে তাকিয়ে থাকতে বলিনি। রিদিয়া, তার মানে তোর সব মনে আছে দোস্ত? জানিস কত টেনশনে ছিলাম। যাক বাবা, মনটা ভালো হয়ে গেল। আমার মা বোন ছাড়া আর কারোর কথা আমার মনে নেই। রিদিয়ার কথায় অনেক অভিমান জড়িয়ে আছে, সবাই ভালোই বুঝতে পেরেছে। অনিমা বর্ষা থেকে উঠে এসে রিদিয়াকে জড়িয়ে ধরে। রিদিয়া অনিমাকে নিজের কাছে থেকে সরিয়ে দেয়। কি হয়েছে তোর ঋতু? আমাদের সাথে এমন বিহেভ করছিস কেন? আমাদের অনেক কষ্ট হচ্ছে। প্লিজ দোস্ত, কি হয়েছে আমাদের বল। যদি কোনো ভুল করে। অনিমার কথার মাঝে রিদিয়া বলে, শুধু কি ভুল করেছিস? অনেক বড় সত্যি আমার কাছ থেকে লুকিয়েছিস। আমি তো তোদের বন্ধুর মাঝেই পড়ি না, তাই এমন করেছিস। অনিমা, তোরা যে কোনো সাধারণ মানুষ না সেটা আমি জেনে গেছি। রিদিয়ার কথা শুনে সবাই চুপ হয়ে গেল, সাথে ভয়ও পেল। এখন চুপ আছিস কেন অনিমা? তুই আর নীল নেকড়ে এই কথাটা আমার কাছ থেকে লোকালি। আর কার কি সত্যি আছে বলে দে। আমার খুব কষ্ট হচ্ছে। তোরা যদি আমার সত্যি বন্ধু ভেবে থাকতি, তাহলে প্রথমে সবকিছু বলে দিতি। তুই আমাদের ভুল বুঝছিস রিদিয়া। তুই যদি ভয় পাস তাই আমরা লুকিয়ে গেছি। প্লিজ রিদিয়া, তোর থেকে আমাদের দূরে সরিয়ে দিস না। আমরা সহ্য করতে পারবো না। তুই আমাদের হৃৎপিণ্ডের সাথে জড়িয়ে গেছিস। সবার চোখে পানি, সবাই ভয় পাচ্ছে রিদিয়া যদি তাদের ছেড়ে চলে যায়। সবাই এসে রিদিয়াকে জড়িয়ে ধরলো। রিদিয়া আর অভিমান করে থাকতে পারলো না। রিদিয়া ওদের জড়িয়ে ধরে কান্না করে দিল। রিদিয়া সবাইকে ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়িয়ে বলে, এবারে কে কে লুকিয়েছিস আমার থেকে সবকিছু বল। তোদের আসল রূপ দেখা। আমি তোদের ব্যাপারে সবকিছু জানতে চাই। প্রথমে মেঘলা আকাশ ভ্যাম্পায়ার রূপে আসলো। মেঘলা আকাশের ভ্যাম্পায়ার রূপ দেখে রিদিয়া মুখ হাঁ হয়ে গেল। তোরা দুজন ভ্যাম্পায়ার? তাহলে নিশ্চয়ই রবিন ভ্যাম্পায়ারকে চিনিস। আমাকে মেরে ফেলতে চেয়েছে। ভালো করে চিনি রিদু। ভাম্পায়ার রাজার ছেলে রবিন। রবিন এক নম্বরের অসভ্য। ভাম্পায়ার রাজের কোনো মেয়েকে শান্তিতে থাকতে দেয় না, আর একা কোনো মানুষ পেলে তাকে মেরে ফেলে। মানুষের রক্ত তার প্রিয়, একা পেলে জীবন গেল। তারপর অনিমা নীল নেকড়ের রূপ ধারণ করলো। রিদিয়া কিছুটা ভয়ে পিছনে চলে গেল। ভয় পাস না ঋতু। আমরা খারাপ নেকড়েদের মতো মানুষদের মারি না, যারা অন্যায় করে তাদের মারি। তুই তো আমাদের কলিজা দোস্ত। পর্ষিয়া আর রিদিয়া ছাড়া সবাই মনস্টার। এবার বল, আমার মা বোন কোথায়? গেস্ট রুমে রিদিয়াকে নিয়ে গেল রিদিয়ার মা। বোনের অবস্থা দেখে কান্না করা শুরু করে দিল। কোনো উপায় নেই আমার মা বোনের জ্ঞান ফেরানোর? আছে রিদিয়া, কিন্তু কাজটা অনেক কঠিন। যতই কঠিন কাজ হোক আমি করব। প্লিজ নীল,
বল। ম্যাজিক্যাল হোয়াইট রোজ লাগবে। ম্যাজিক্যাল হোয়াইট রোজ কোথায় পাবো? ড্রাগন রাজ্যে। সেখানে কিভাবে পৌঁছাবো আমি? আমি ড্রাগন রাজ্যের গেট পর্যন্ত তোকে দিয়ে আসতে পারবো, তারপর যা করার তোকেই একাই করতে হবে। রিদিয়া চোখের পানি মুছে, পারবো আমি, আমার মা বোনের জন্য আমি সব পারবো। আমরা সবাই তোর পাশেই আছি। এই জন্যই আমার ভয় লাগে না কোনো কিছুতেই। ড্রাগন রাজ্যে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল রিদিয়া। দরকারি সব জিনিস সাথে করে নিয়ে নিল। রোহিতের ব্যাপারটা সবার কাছ থেকে লুকিয়ে গেল রিদিয়া। অনেক চিন্তায় আছে রোহিতকে নিয়ে, না জানি তার কিউট ড্রাগন কেমন আছে। আংটিটাও পরে নিল যদি কোনো কাজে এসে যায়। আমি তৈরি নীল, আর দেরি করতে চাচ্ছি না আমি, তাড়াতাড়ি আমার সেখানে নিয়ে চল। নীল বাইরে গিয়ে বড় একটা নেগড়ের রূপ ধারণ করলো, তারপর রিদিয়াকে তার পিঠে বসতে বলল। নীলের কথা মতন রিদিয়া নীলের পিঠে বসলো। নীল রিদিয়াকে নিয়ে ড্রাগন রাজ্যের উদ্দেশ্যে চলল। দুজন ড্রাগন রাজ্যে আসলো। ড্রাগন রাজ্য থেকে প্রায় 100 হাত দূরে তারা দুজনে দাঁড়িয়ে আছে। কাছাকাছি গেলে সমস্যা হবে, তাই নীল রাজ্য থেকে দূরে থাকলো। রিদিয়া মুখ হা হয়ে গেল এত সুন্দর রাজ্য থেকে। আমার স্বপ্নের থেকেও রাজ্যটা আরো সুন্দর নীল, আমি তো চোখ সরাতে পারছি না। আর চারপাশে কত সুন্দর সুন্দর ড্রাগন, আমি যে কি বলে প্রশংসা করব বুঝতে পারছি না। যে কাজে এসেছিস ওই কাজে মন দে, এইসবের সৌন্দর্য পড়ে থাকলে তোর কাজ সম্পূর্ণ হবে না। রিদিয়াকে ড্রাগন রাজ্যে রেখে নীল চলে গেল। রিদিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কিভাবে গেট পেরিয়ে ভিতরে যাবে। দুজন ড্রাগনে গেটে দাঁড়িয়ে আছে। কি করে সামনে এগোবো? এখানে এভাবে গেটে পাহারা দিচ্ছে, ভিতরে যাওয়ার কোনো রাস্তাই পাচ্ছি না। রিদিয়া মন খারাপ করে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে রিদিয়ার হাতের আংটিটা জলজল করতে শুরু করলো। রিদিয়া আংটিটার দিকে তাকিয়ে অবাক হলো। রিদিয়া আংটিটার দিকে তাকিয়ে বলে, হঠাৎ তোর আবার কি হলো? রিদিয়ার কথা শেষ করতেই আংটিটা থেকে কণ্ঠ ভেসে আসলো, তুই সামনে এগিয়ে চল, তোকে কেউ দেখবে না, আমি তোকে অদৃশ্য করে রেখেছি। রিদিয়া অবাক হয়ে আংটির দিকে তাকিয়ে আছে। এসব কি হচ্ছে? আংটির ভিতর থেকে কে কথা বলছে? কেউ কথা বলছে না, আমি কথা বলছি। আমি সাধারণ আংটি না, আমি ম্যাজিক্যাল আংটি। তোকে পরে সব বলবো, এখন রাজ্য প্রবেশ করতে হবে। রিদিয়া ধীর পায়ে সামনে এগোচ্ছে। গেটের সামনে আসতেই রিদিয়া দাঁড়িয়ে গেল। কি রে পুচকি, দাঁড়িয়ে গেলি কেন? ড্রাগন কিং আর মাস্টারের সামনে পড়লে ধরা পড়ে যাবে। এই দুজন তোকে দেখতে পাবে না। রিদিয়ার কেন জানি বিশ্বাস হচ্ছে না সে অদৃশ্য হয়ে আছে। রিদিয়া যে অদৃশ্য সেটা পরীক্ষা করার জন্য গেটের দাঁড়িয়ে থাকা একজন ড্রাগনের সামনে দাঁড়ালো। এই পুচকি, এসব কি করছিস তুই? চুপচাপ দেখে যাও মিঠু। মিঠুটা আবার কি? কে আবার তুমি? আমি তোমার নাম দিয়েছি। এই কিছু সময়ের মধ্যে আমার নামকরণ করে ফেললি। রিদিয়া মিট্টুকে কিছু না বলে ড্রাগনটার হাতে থাকা জাদু দণ্ডটা ধরলো। জাদু দণ্ডটা ধরতেই রিদিয়া আহ বলে উঠল। গিল্টু, তুই কি কোনো মেয়ের কথা শুনতে পেলি? কই না তো গিন্টু, আমি তো কারোর গলার আওয়াজ শুনতে পাইনি। আমার কেন জানি মনে হলো কে কথা বললো, আর আমার দ্বন্দ্বটা কেমনে নড়চড়ে উঠলো। কিছু হয়নি, চুপচাপ দাঁড়িয়ে পাহারা দে। মাস্টার খেলা বা জানতে পারলে অনেক সমস্যা হবে, কাজ থেকেও বাদ দিয়ে দিতে পারে। গিল্টুর কথা বিল্টু আর কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকলো। হাতের কি হাল করেছিস পুচকি? আমি তোকে মানা করেছিলাম উল্টো পাল্টা কিছু না করতে। আমি কি জানি নাকি এমন কিছু হবে? অনেক জ্বলছে হাতে। আংটিটা ভিতর থেকে হলুদ রশ্মি বের হয়ে রিদিয়ার হাতে এসে পড়ল। সাথে সাথে রিদিয়ার হাতের ক্ষত ভালো হয়ে গেল। বাহ মিঠু, দারুণ তো, কি তাড়াতাড়ি আমার হাতের ক্ষত ভালো হয়ে গেল। ধন্যবাদ মিঠু। এবার ভিতরে প্রবেশ কর পুচকি, আর কোনো ঝামেলা বাঁধাবি না। ঠিক আছে। রিদিয়া প্রাসাদের ভিতরে পা রাখতেই মনে কেমন ভয় লাগা শুরু করলো। রিদিয়ার দুহাত সামনে এসেই দাঁড়িয়ে পড়লো। কি হল আবার তোর? আবার কি কাণ্ড করতে চাইছিস? তোর মা বোনের কথা মনে আসে তো আদৌ? মা বোনের কথা কানে আসতেই রিদিয়া দ্রুত পা চালিয়ে প্রাসাদে ঢুকে গেল। প্রাসাদে ঢুকতেই রিদিয়ার চোখ পড়লো বাম পাশের দেয়ালে টাঙানো বড় একটা ছবির উপর। ছবিটা দেখে রিদিয়া যেন আকাশ থেকে পড়লো। এই মিঠু দেখ। কি হলো পুচকি, কি দেখাবে? আমার মায়ের মতো দেখতে হুবহু একটা ছবি দেওয়ালে টাঙানো। তুই এসব দেখা বাদ দে, এরকম দেখতে কি একজনই হয়? মিঠু কথার মাঝে রিদিয়া বলল, হ্যাঁ এটা ঠিক বলছো, কিন্তু আমার কেমন জানি সব রহস্য লাগছে। ওইদিকে তো চল, আমাদের ম্যাজিক্যাল হোয়াইট রোজ খুঁজে বের করতে হবে। এখানে সময় নষ্ট করলে হবে না।
5 দিন সময় আমাদের হাতে, এর আগে হোয়াইট রোজ নিয়ে যেতে হবে। ঠিক আছে, চলো। রিদিয়া সামনে এগোচ্ছে, যেতে যেতে অদৃশ্য অবস্থায় আচমকা কারোর সাথে ধাক্কা খেলো। আহ, কোন জানোয়ার, দেখে চলতে পারছিস না? আমার কোমরটা গেলই রে। রিদিয়া ভুলবশত রাহুলের সাথে ধাক্কা খেলো। এটা কি করলি তুই পুচকি? কথা কেন বললি? এখন কি করে আমি ড্রাগন রাজ্যের ছোট্ট ভাই নিয়ে ভালোভাবে ফেসে গেলি তুই? মিঠুর কথা রিদিয়া হুঁশে এলো। আয় হায়, এখন কি হবে? ছোট রাজা কি আমায় মেরে ফেলবে? কে এইখানে? সামনে আসো, লুকিয়ে কতক্ষণ থাকবে? আমি ঠিক বাহির করে ফেলবো। রাহুলের কথা শুনে রিদিয়া চোখ বড় বড় করে রাহুলের দিকে তাকিয়ে আছে। রাহুল মনে মনে একটা স্পেল পড়লো, সাথে সাথে তার হাতে তলোয়ার চলে আসলো। রিদিয়া রাহুলের হাতে হঠাৎ তলোয়ার দেখতে পেয়ে ভয় পেয়ে গেল। এই পুচকি দৌড়ে বসে আছিস কেন? আমার কোমরটা তো ভেঙেই গেছে, কিভাবে কি করব? তুই ভুল জায়গায় সব অঘটন করে বসিস, তোকে দিয়ে যে কি করে হবে? মিঠু কিছু করার আগেই রাহুল তার ম্যাজিক্যাল তলোয়ারের সাহায্যে রিদিয়াকে পেয়ে গেল। অদৃশ্য বন্ধন থেকে সামনে চলে আসলো রিদিয়া। রিদিয়াকে দেখে রাহুলের মাথায় বাজ পড়ল। তুমি তুমি এখানে কি করছো রিদিয়া? কিভাবে আসলে আর কে নিয়ে আসলো তোমায় এখানে? তোমার জন্য ক্ষতিকর এই পরিবেশটা। চলো আমার সাথে, এখনই তোমাকে বাড়ি দিয়ে আসবো। রাহুল কিছুটা রেখে রিদিয়ার হাত ধরে গেটের কাছে নিয়ে যেতে লাগলো। রিদিয়া রাহুলের কক্ষে বসে আছে, কক্ষে রাখা জিনিসপত্রগুলো ঘুরে ঘুরে দেখছে। রুমটা কত সুন্দর, তাই না রে মিঠু? প্রবাসীদের প্রত্যেকটা জিনিসই সুন্দর হয় পুচকি। যাকে বাবা রাহুল তোকে আগে থেকে চিনে না হলে আজকে কপালে খারাপ কিছু ছিল তোর জন্য। সব জায়গায় উল্টাপাল্টা কাজ না করলে তোর মনে হয় পেটের ভাত হজম হয় না। ফ্ল্যাশব্যাক। রাহুল রিদিয়ার হাত ধরে প্রাসাদ থেকে বেরিয়ে যাবে, তখন রিদিয়া কান্না করে দিল আওয়াজ করে। রিদিয়াকে কান্না করতে দেখে রাহুলের বুকটা ধক করে উঠল। রাহুল দাঁড়িয়ে পড়ল। কি হলো, কান্না করছো কেন? আমি কি তোমায় মেরেছি? আমি একটা কঠিন বিপদে পড়ে এখানে এসেছি, দয়া করে আমাকে বাড়িতে দিয়ে আসবেন, আমার মা বোন বিপদে আছে। তারপর সব ঘটনা খুলে বলল রিদিয়া। রাহুলের কি হলো সেও নিজেও জানে না। রিদিয়ার প্রতি সবসময় তার দুর্বলতা কাজ করে। মেয়েটার কষ্ট কিছুতেই সহ্য করতে পারে না। সেদিন ভাই যখন আহত হয়েছিল, মেয়েটা চিৎকার করে কান্না করতে করতে সাহায্য চাইছিল। তখন আমার মনে হলো আমি নিজের মাঝেই নেই, কেউ আমার বুকে ছুরি আঘাত করছে। মেয়েটাকে কান্না করতে দেখলে তার বুকে প্রচন্ড কষ্ট হয়, কিন্তু কেন আমি নিজেও জানি না। আমার ভাইয়ের আমানত ও, আমি কি করে আমার ভাইকে কষ্ট দিই? আমি তোমায় হোয়াইট রোজ এনে দিব। এখন আমার সাথে আমার কক্ষে চলো। রাহুল নিজের কক্ষে রিদিয়াকে রেখে খাবারের জন্য চলে গেল। এই যে মিস, খেয়ে নিন, মনে হচ্ছে আপনি অনেক ক্ষুধার্ত। রিদিয়া খাবার দেখে প্রচুর খুশি হলো। অনেক ক্ষুধা লেগেছে, লজ্জায় কিছু বলেনি। রিদিয়া রাহুলকে কিছু না বলে খাবার খাওয়া শুরু করলো। রিদিয়াকে এমন ভাবে খেতে দেখে রাহুল হেসে দিল। রিদিয়া খাবার সব শেষ করে বলল, বা পুচকি এতগুলো খাবার খেয়ে ফেলি, তাও তোকে দেখলে মানুষ বলবে সুটকি। দেখিস কোনোদিন আবার সুটকি ভেবে মানুষ কিনে নিয়ে তোকে খেয়ে ফেলবে। মিঠুর কথা শুনে রিদিয়া রাগী দৃষ্টিতে হাতের দিকে তাকালো। শুধু রিদিয়া মিঠুর কথা শুনতে পাবে, আর কেউ পারবে না। এই ম্যাজিক্যাল আংটিটা যার হাতে যাবে, শুধু সে তার কথা শুনতে পাবে। বাহ, গুড গার্ল, এত তাড়াতাড়ি খাবার শেষ করে ফেললে। আরো খাবে? তাহলে নিয়ে আসি। তোমায় দেখে মনে হচ্ছে তুমি... না না, আমার আর ক্ষুধা নেই, এতেই হয়ে গেছে। তৈরি থাকো, ঠিক আধা পর আমরা ম্যাজিক্যাল হোয়াইট রোজের উদ্দেশ্যে বের হব। ঠিক আছে ছোট রাজা। না, ছোট রাজা? হ্যাঁ, আপনাকে বলছি, আপনার ছোট ভাই অসুস্থ, তাই আপনার ভাইয়ের জায়গা আপনি পুরো প্রাসাদ পরিচালনা করছেন, সেই হিসেবে আপনি ছোট রাজা। রিদিয়ার কথা শুনে রাহুল মুচকি হাসি দিয়ে চলে গেল। রাহুল চলে যাওয়ার সাথে সাথে রিদিয়া মিঠুকে বলে, তুমি এই রাজ্যের ব্যাপারে সবকিছু জানো কিভাবে? পুচকি তুই কি মনে হয় ভুলে গেছিস আমি ম্যাজিক জানি? সত্যি তো, আমি কিছুক্ষণের জন্য ভুলেই গিয়েছিলাম। পুচকি তুই ভীষণ দুষ্ট, জানিস কোনো বেচারার কপালে আছিস, তোর সমস্যার সমাধান করতে হবে, বেচারার জীবন শেষ হয়ে যাবে। মিঠু চলো না, স্যারকে একবার দেখে আসি। এই স্যারটা কি আবার? আরে
ড্রাগন রাজা রোহিতের কথা বলছি? তুমি তো সব বললে আমায়। হ্যাঁ চল, তোকে অদৃশ্য করে দিই। মিঠু রিদিয়াকে অদৃশ্য করে দিল। রিদিয়া রাহুলের কক্ষ থেকে বেরিয়ে এলো। রোহিতের খোঁজ করতে করতে জোহরার সাথে দেখা হয়ে গেল রিদিয়ার। রিদিয়া জোহরাকে দেখতে পাচ্ছে, কিন্তু জোহরা দেখেনি। রিদিয়া জোহরাকে দেখে সেদিনের অপমানের কথা মনে আসতেই রিদিয়ার মাথায় দুষ্টু বুদ্ধি আসলো। রিদিয়াকে জোহরার গালে থাপ্পড় মারলো। হঠাৎ থাপ্পড় খেয়ে জোহরা ভয় পেয়ে গেল। গালে হাত দিয়ে ঘষছে, অনেক জোরে থাপ্পড়টা পড়েছে গালে। রিদিয়ার 5 আঙুলের দাগ পড়ে গেছে জোহরার গলে। জোহরা প্রচন্ড রেগে গালে হাত দিয়ে বলে, কার এত বড় সাহস আমার গালে থাপ্পড় মারা? সাহস থাকলে সামনে আয়, তোকে জ্যান্ত পুঁতে রেখে দিব। জোহরাকে ব্যথা পেয়ে রেগে যেতে দেখে রিদিয়া ভীষণ আনন্দ লাগছে। রিদিয়া হুহা করে হেসে দিল। এই পুচকি হাসলে কেন আবার? বিপদ থেকে নিয়ে আসলে ধরা পড়া আগে এখান থেকে সরে যায়। মিঠুর কথায় রিদিয়া মুখ চেপে ধরলো। জোহরাকে থাপ্পড় মেরতে পেরে খুশিতে উল্টো পাল্টা কাজ করে বসেছে। আসতেও হাসতে পারত। জোহরা হাসির শব্দ শুনে আশেপাশে তাকাচ্ছে, কিন্তু কাউকে দেখছে না। কে হাসলো? সাহস থাকলে সামনে এসে দাঁড়া। জোহরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করেই যাচ্ছে, আর রিদিয়া সেখান থেকে চলে গেল। প্রাসাদের ভিতরে হাঁটতে হাঁটতে বাম পাশের একটি কক্ষের দিকে রিদিয়ার নজর গেল। মিঠু, বাম পাশের কক্ষটার সামনে এত পাহারা কেন? ওইটা মাস্টারের কক্ষ। ওই কক্ষ ড্রাগন কি এর চিকিৎসা চলছে, তোর জন্য বেচারার এই হলো। আমি কি বলেছি নাকি নিজের জীবনে বিপদে ফেলে আমায় বাঁচাবো? এত কথা না বলে চল আমার কক্ষ প্রবেশ করি। রিদিয়ার অদৃশ্যতায় তাকে কেউ দেখতে পায়নি, তবে মাস্টারের চোখের সামনে পড়া যাবে না। মাস্টার বুঝে যাবে সব মিঠু বলে দিচ্ছে রিদিয়াকে। রিদিয়া অনেক সাবধানে কক্ষে প্রবেশ করতেই রিদিয়ার চোখ পড়ে একটি কাঠের বাক্সের উপর। বাক্সটা সাদা রঙের, বাক্সটার মুখ খোলা। রিদিয়া দূর থেকে বোঝার চেষ্টা করছে বাক্সটাতে কি আছে। মাস্টারও কক্ষে নেই। রিদিয়া এই সুযোগটা কাজে লাগালো। দ্রুত পায়ে বাক্সটার কাছে গেল। বাক্সটার কাছাকাছি আসতেই রিদিয়া থমকে গেল। বাক্সটাতে রোহিতকে দেখতে পেয়ে রিদিয়ার কলিজা কেঁপে উঠল। রিদিয়ার চোখ দিয়ে পানি পড়া শুরু হলো। পুচকি, মাস্টার ড্রাগন কিংকে সুস্থ করার বদলে আরো অসুস্থ করে দিচ্ছিস। রিদিয়া কিছু না বলে নিঃশব্দে কান্না করতে থাকে। কান্না করতে করতে অজান্তেই রিদিয়া রোহিতের কপালে চুম্বন করলো। এই পুচকি কান্না করিস না, দেখ কিং এর পা নড়ছে। মিঠুর কথা শুনে রিদিয়া রোহিতের পায়ের দিকে তাকালো। সত্যি রোহিত রেসপন্স দিচ্ছে। রোহিত আস্তে আস্তে চোখ খুললো, কিন্তু রিদিয়াকে দেখতে পায়নি। মাস্টার চলে আসতে রিদিয়া কক্ষ থেকে বেরিয়ে রাহুলের কক্ষে চলে গেল। রাহুল চিন্তিত হয়ে কক্ষে পায়চারি করছিল। রিদিয়াকে দেখে চিন্তিত কণ্ঠে বলে, কতক্ষণ ধরে তোমায় খুঁজেছি, কোথাও পাইনি। কোথায় চলে গিয়েছিলি? রিদিয়া কিছু না বলে মনমরা হয়ে খাটে বসলো। রিদিয়াকে মনমরা দেখে রাহুলের চিন্তা আরো কয়েক গুণ বেড়ে গেল। আমি মাস্টারের এই কক্ষে গিয়েছিলাম। কি? তুমি কিভাবে প্রবেশ করলে? তোমায় ম্যাজিক্যাল আন্টি সাহায্য করেছে। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। ড্রাগন কিং যে বিপদে আছে সেই খবর আপনি রাখেন। আপনি কিং এর ছোট ভাই, আপনার উচিত ছিল সব দিকে খেয়াল রাখা। রিদিয়া কোনো কথা বুঝতে পারছে না। ক্লিয়ার করে বলো, আমার ভাই কি সমস্যায় আছে? রিদিয়া কিছু বলতে যাবে তার আগেই দরজায় কেউ ধাক্কা মারলো। রাহুল, তোমায় আমি যে দায়িত্ব দিয়েছি তুমি সে দায়িত্ব ঠিকমতো পালন করনি কেন? কি হয়েছে মাস্টার? আমি তো সব। চুপ করো তুমি। ড্রাগন রাজ্যে মানুষ কিভাবে প্রবেশ করলো? নিশ্চয় তাকে কেউ এখানে আসতে সাহায্য করছে। মাস্টার, আপনার ভুল হচ্ছে। এখনো কোনো মানুষ নেই। আমার চোখ ফাঁকি দেওয়া এত সহজ নয়। আমি ভালো করেই বুঝতে পারছি কোনো মানুষ রাজ্যে প্রবেশ করেছে। কত বড় সাহস! এত পাহারাদার থাকা সত্ত্বেও কিভাবে কোনো সাধারণ মানুষ রাজ্যে প্রবেশ করে? মাস্টার, তোমার কোনো কথা আমি শুনতে চাইছি না। আমার কক্ষে পর্যন্ত সে প্রবেশ করেছে, তার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমার কক্ষের সামনে এত কড়া পাহারাদার থাকা সত্ত্বেও কিভাবে সম্ভব ভিতরে প্রবেশ করা? রাহুল কি করবে বুঝতে পারছে না। রিদিকে লুকিয়ে রেখেছে নিজের কক্ষে। মাস্টার যদি পুরো কক্ষটা দেখে তাহলে যে কি হবে মেয়েটার। আমি আলোচনা সবাই যাচ্ছি, তুমি তাড়াতাড়ি আসো। জি মাস্টার। মাস্টার রাগারাগি করে রাহুলের কক্ষ থেকে বের হয়ে গেল। রাহুল রিদিয়াকে খাটের নিচে লুকিয়ে রেখেছে।
রাহুল খাটের নিচে মুখ দিয়ে দেখে রিদিয়া চোখ বন্ধ করে শুয়ে আছে। বাহ, এইটুকু সময়ে মেয়েটা কিভাবে ঘুমিয়ে গেল? মেয়েটা অদ্ভুত প্রকৃতির। মাস্টার যে বুঝতে পেরেছে মানুষ রাজ্য প্রবেশ করেছে, সেদিকে ম্যাডামের কোনো খেয়ালই নেই। কি আরাম করে ঘুমাচ্ছে খাটের নিচে। রাহুল রিদিয়াকে খাটের নিচ থেকে বের করে খাটের উপরে শুয়ে দিল। রাহুল রিদিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সত্যি এই উজ্জ্বল শ্যামবর্ণের মেয়েটা অসাধারণ। হলেও মেয়েটার ভিতর কাউকে মায়া জড়িয়ে পেলার পাওয়া আছে, যে কেউ তার মায়ার পরতে বাধ্য। রাহুল রিদিয়ার মুখের কাছাকাছি নিজের মুখ আনলো। রিদিয়ার কপালে চুম্বন দিতে গিয়ে আবার মুখ সরিয়ে নিল। এসব কি করছিস তুই রাহুল? আমার ভাই তার শ্যামবতীকে আমার কাছে আমন্ত্রণ হিসাবে রেখেছে, আমি কি করে এর সুযোগ নিতে পারি? ফ্ল্যাশব্যাক। রিদিয়াকে বাঁচাতে ভ্যাম্পায়ারের সাথে রোহিতের লড়াই হওয়ার পর রোহিত প্রচুর আঘাত পেয়েছিল। অতিরিক্ত আঘাতে রোহিত জ্ঞান হারিয়েছিল। রাহুল যখন রোহিতকে রাজ্যে নিয়ে যাচ্ছিল তখন রোহিতের কিছু সময়ের জন্য জ্ঞান ফিরে এসেছিল। তখন রোহিত বলেছিল, ভাই আমি যতদিন অসুস্থ আছি আমার শ্যামাবতীকে তোর কাছে আমানত হিসেবে রাখিস। তুই আমার শ্যামাবতীকে সব রকম বিপদ থেকে রক্ষা রাখিস। আমি আমার শ্যামাবতীকে ভালোবাসি, আমার ভালোবাসাটা তুই দেখে রাখিস যতদিন আমি সুস্থ হব না। বলে রোহিত আবার অজ্ঞান হয়ে যায়। ভাইয়ের মুখ থেকে এসব শুনে রাহুল সেদিন অনেক কান্না করেছিল। সেও যে তার ভাইয়ের শ্যামাবতীকে মন দিয়ে ফেলেছে। রাহুল ইচ্ছা করলে রোহিতের থেকে রিদিয়াকে কেড়ে নিতে পারত, কিন্তু রাহুল তা করেনি। সে তার ভাইকে ভীষণ ভালোবাসে। ভাইয়ের জন্য রাহুল নিজের জীবনও দিতে প্রস্তুত। সেখানে সে কিভাবে প্রতারণা করবে? রাহুল কক্ষ থেকে বের হয়ে আলোচনা সভায় গেল। সবাই অপেক্ষা করছে মাস্টারের জন্য। আজব, সবাইকে অপেক্ষা করতে বলে মাস্টারই এখন খবর নেই। কি করে সম্ভব হলো? আমার সব প্ল্যানিং নষ্ট করে দিল। কে করলো এই কাজটা? ম্যাজিক্যাল বুক থেকে আমি 19 নাম্বার পৃষ্ঠাটি ছিঁড়ে ফেলেছিলাম। রোহিতের যে বিপদ, সেটা শুধু ওই মেয়ের দ্বারা সম্ভব রোহিতকে বিপদ থেকে উদ্ধার করা। কিন্তু কিভাবে রোহিতের জ্ঞান ফিরল? তাহলে কি অন্য কোনো উপায় আছে? আমার উদ্দেশ্যে রোহিতকে শেষ করা। এত কষ্ট করে সব ঠিক করেছিলাম, আজই রোহিতকে শেষ করে দিতাম। কি থেকে কি হয়ে গেল? তবে কেউ তো তাকে বাঁচিয়েছে। তবে কি ওই মেয়েটি আমাদের রাজ্যে আছে? ওই মেয়ে শুধু রোহিতকে বাঁচাতে পারে, আর কেউ না। কারো হাতে পড়ার আগে ওই মেয়েকে আমার খুঁজে বের করতে হবে। যে করেই হোক ওই মেয়েকে আগে শেষ করতে হবে, তারপর ড্রাগন কিংকে শেষ করে দেব। নিজে কক্ষে এইসব বলছে আর চিন্তিত হয়ে পায়চারি করছে মাস্টার। তখন একজন রক্ষী আসলো মাস্টারের কক্ষে। মাস্টার, সবাই আপনার জন্য রাজসভায় অপেক্ষা করছে। সবাইকে বলে দাও চলে যেতে। আজকে আমার শরীরটা ভালো নেই। রোহিত সুস্থ হয়ে গেছে। রাহুলকে খবরটা দিয়ে এসো। রাহুলকে আমার কক্ষে আসতে বলবে। আপনি যেমনটা বলবেন মাস্টার। রক্ষী চলে গেল রাজসভায়। মাস্টারের শরীর অসুস্থ, তাই মাস্টার সবাইকে আজ চলে যেতে বলল। রক্ষীর কথা সবাই চলে গেল। রক্ষী রাহুলকে বলল মাস্টারের কক্ষে যেতে। রক্ষীর কথা মতন রাহুল মাস্টারের কক্ষে গেল। আসবো মাস্টার? আসো। কেন ডেকেছেন মাস্টার? রোহিত কিছুটা সুস্থ হয়েছে, ওকে ওর কক্ষে দিয়ে আসো। রোহিতের সুস্থতার কথা শুনে খুশিতে রাহুল মাস্টারকে জড়িয়ে ধরল। মাস্টার রেগে গেল রাহুলের জড়িয়ে ধরাতে। রেগে বলে ফেলল, এতে খুশি হওয়ার কি আছে? রোহিতকে নিয়ে এখান থেকে যাও, আর আমায় একা থাকতে দাও। মাস্টারকে হঠাৎ রেগে যেতে দেখে রাহুল আশ্চর্য হলো, কারণ মাস্টার এই প্রথম তার সাথে এমন রেগে কথা বলছে। আগেও রেগে কথা বলেছিল, কিন্তু এমন ভাবে কোনোদিন বলেনি। রাহুল কিছু না বলে রোহিতকে নিয়ে রোহিতের কক্ষে চলে গেল। রোহিত এখনো পুরোপুরি সুস্থ হয়নি, এখনো ঘুমিয়ে আছে, আর কিছুদিন লাগবে সুস্থ হতে। রোহিতকে দেখে রাহুল নিজের কক্ষে গেল। পাগলিটা এখনো ঘুমাচ্ছে। এই পচি আর কত ঘুমাবি? ওঠ, আমাদের হোয়াইট রোজ আনতে যেতে হবে। মিঠুর কথায় রিদিয়া নড়ে চড়ে উঠল। কি হলো? কানের কাছে এমন বকবক করছো কেন? একটু শান্তিতে ঘুমাতে দাও তো।
রিদিয়াকে নিজে নিজে কথা বলতে দেখে রাহুল কিছুটা অবাক হলো। এই যে মিস, আর কত ঘুমাবে নতুন, আমাদের যেতে হবে। রিদিয়া উঠে বসলো। রিদিয়া রাহুলের দিকে তাকালো। রিদিয়ার চোখে চোখ পড়তে রাহুলের বুক ধুকপুক করা শুরু করলো। রাহুল চোখ সরিয়ে ফেললো। রাহুল আর রিদিয়া চললো ড্রাগন রাজ্যে ম্যাজিক্যাল ফুলের বাগানের উদ্দেশ্যে। রাহুল ড্রাগনের রূপে আকাশের দিকে পাখনা উড়িয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে, আর রিদিয়া রাহুলের পিঠে বসে সবকিছু উপভোগ করছে। রিদিয়া উপর থেকে নিচে তাকিয়ে ভয় পেয়ে গেল। আর যদি এবার আমি পড়ে যাই তাহলে কিন্তু আমার শরীরের একটা হাড়গোড়ো আর আস্ত থাকবে না। তুমি নিচে তাকিও না, ভয় পাবে। বেশি ভয় লাগলে আমায় শক্ত করে ধরে চোখ বন্ধ করে রাখো। কিছুক্ষণের মধ্যেই তারা ম্যাজিক্যাল ফুলের বাগানের সামনে হাজির হলো। রাহুলের উপর থেকে নিচে নামার সময় রিদিয়া অনেক ভয় পেয়ে যায়। ভয় পেয়ে রাহুলকে জড়িয়ে ধরে। রিদিয়ার পরশে রাহুল যেন থমকে গেল। অনেক কষ্টে সে নিজেকে সামলে নিল। নিজেকে সামলে রাহুল বলে, ভয় পেও না, আমি আছি তো। আসলে সরি ভাইয়া, আমি বেশি ভয় পেলে এই কাজটা করেছি, সরি। ভাইয়া শব্দটা রাহুলের ভালো লাগেনি। মন খারাপ হয়ে গেল রাহুলের। মন খারাপ করে বলল, ইস ওকে মিস। রিদিয়া রাহুল ম্যাজিক্যাল ফুলের বাগানে প্রবেশ করলো। রিদিয়া বাগানে প্রবেশ করতে আপনা আপনি মুখ হা হয়ে গেল। ওয়াও, এত সুন্দর ফুলের বাগান আমি কোথাও দেখিনি। চল হোয়াইট রোজ নিয়ে আসি। দুজন হোয়াইট রোজ গাছের সামনে গেল। রিদিয়া একটি রোজ নিতে যাবে, তার আগেই রাহুল বাধা দিল। তুমি এইভাবে নিতে পারবে না, উল্টি ম্যাজিক্যাল সাহায্য নিতে হবে। রিদিয়া সরে দাঁড়ালো। রাহুলের মনে মনে একটি স্পেল পড়লো। সাথে সাথে একটি হোয়াইট রোজ রাহুলের হাতে চলে আসলো। রিদিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। রাহুল রিদিয়ার হাতে হোয়াইট রোজটি দিল। রিদিয়া রোজটিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। ওয়াও, কি সুন্দর সুন্দর রোজ, তাও আবার হোয়াইট, আমার ফেভারিট কালার। অসম্ভব সুন্দর রোজটা। এবার চলো এখান থেকে, আমায় প্রদাসে নয়, সোজা বাড়িতে দিয়ে আসবো। কিন্তু কোনো কিন্তু নাই, এখানে তোমার অনেক বিপদ। আমি চাই না তুমি কোনো বিপদে পড়ো। রিদিয়ার মন খারাপ হয়ে গেল রাহুলের কথায়। রিদিয়া চেয়েছিল তার কিউট ড্রাগনকে আর একটিবার দেখতে, তার পূরণ হলো না। রিদিয়া মন খারাপ করে বলে, আচ্ছা ঠিক আছে, চলুন। রাহুল রিদিয়াকে নিয়ে রিদিয়ার বাড়ি আসলো। তোমার আম্মু আর বোনের কাছে আমায় নিয়ে চলো। চলুন। রিদিয়া গেস্ট রুমে নিয়ে গেল রাহুলকে। গেস্ট রুমে আগে থেকেই নীল, অনিমা, আকাশ, মেঘলা, আদর, পর্ষিয়া বসেছিল রিদিয়ার মা বোনের পাশে। রিদিয়াকে দেখে পর্ষিয়া, মেঘলা ও অনিমা জড়িয়ে ধরে। দোস্ত, তুই এসে গেছিস। কত চিন্তায় ছিলাম আমরা সবাই। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ তোকে সুস্থভাবে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। তোমাদের যত কথা আছে সব পরে বলবে, এখন আমাকে। কথার মাঝে মিসেস মেহের কে রাহুল দেখে থমকে গেল। ফুফুমণি? কে আমার ফুফি? এই যে যিনি অজ্ঞান হয়ে আছেন, তিনি কি তাহলে ফুফুমণির মেয়ে? আপনি কি বলছেন? কিছুই বুঝতে পারছি না। পরে বলবো, বুঝিয়ে আগে ওর জ্ঞান ফিরাতে হবে। রাহুল মিসেস মেহের আর মিহিনের মাথায় ম্যাজিক্যাল হোয়াইট রোজ স্পর্শ করালো। আস্তে আস্তে দুজন চোখ খুলল। মিসেস মেহের চোখ খুলতেই চমকে গেলেন। অবাক হয়ে রাহুলের দিকে তাকিয়ে আছেন। রাহুল, তুই এখানে কি করছিস? সবাই অবাক হয়ে দুজনকে দেখছে। সবার মাথায় একটাই কথা ঘুরপাক খাচ্ছে, ওরা কি দুজন দুজনকে আগে থেকেই চেনে? মিসেস মেহের কিছু বলতে গিয়েও থেমে গেলেন। রাহুল টলমলো চোখে মিসেস মেহেরের দিকে তাকিয়ে আছে। ভাইয়া, আমি তোমায় অনেক খুঁজেছি কিন্তু পাইনি। তুমি কেন আমাদের ছেড়ে চলে আসলে? বাবা নিজের কাজের জন্য অনুতপ্ত ছিল। প্লিজ ফিরে চলো রাজ্য। আম্মু, কি বলছে এসব ছোট রাজা? তোমাকে আজ সব বলতে হবে। প্লিজ আম্মু বলো। মিসেস মেহের কান্না করে দিলেন। আমি মেহের নই রিদিয়া মা, আমি ড্রাগন রাজ্যের রাজকুমারী লিনিয়া। তোর বাবা একজন সাধারণ মানুষ। তোর বাবা আর আমি দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করে ফেলি। একজন সাধারণ মানুষকে বিয়ে করাতে আমার ভাই আমাদের বিয়েটা মেনে নেয়নি। আমাকে আর তোর বাবাকে শাস্তি দেবে বলে ঠিক করে। পরে আমি তোর বাবাকে নিয়ে পালিয়ে চলে আসি এখানে, সবার থেকে দূরে, যেন কেউ আমাদের আর না খুঁজে পায়।
সবাই মিসেস মেহেরের দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। তার মানে আন্টি আপনি ড্রাগন কিং এর বোন? হ্যাঁ অনিমা, আমি তোমাদের ব্যাপারে সবকিছুই জানি। স্পর্শিয়া আর আমার মেয়ে রিদিয়া ছাড়া সবাই মনস্টার তোমরা। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে মিসেস মেহেরের কথা শুনে। আপনি সব জানতেন আন্টি? হ্যাঁ, আমি সব জানতাম। তোমরা আমার মেয়ের কোনো ক্ষতি চাওনি কোনোদিন, বরং ওকে সব সময় সাহায্য করে গেছো, ওর পাশে থেকেছো। তাই আমি তোমাদের কোনো দিন এইসব নিয়ে কিছু ভাবিনি। আন্টি মিহি আপু কি সাধারণ মানুষ? না মিহি, আমার মতো মনস্টার, আর রিদিয়া তার বাবার মতো হয়েছে। রিদিয়া চুপচাপ শুনে যাচ্ছে সব কথা। রিদিয়ার মন খারাপ হয়ে গেল। তার কাছ থেকে তার মা এত বড় সত্যি লুকিয়েছে। রিদিয়া গেস্ট রুম থেকে বের হয়ে ছাদে চলে গেল। ছাদে গিয়ে দরজা বন্ধ করে দিল। রিদিয়ার থেকে আমি সব সময় চেষ্টা করতাম এইসব কথা আর লুকিয়ে রাখতে, কিন্তু সেটা আর হলো না। সত্যিটা ঠিকই ওর সামনে প্রকাশ পেল। আন্টি ও আমাদের সবার ব্যাপারে জানে। তোমাদের ব্যাপারে সব জানে, ওর ভয় লাগেনি। না আন্টি, বরং ও রাগ করেছে জানার পর। অনেক কষ্টে বুঝিয়েছি আন্টি, রিদিয়া এসবে ভয় পায় না, বরং ও দুষ্টামি করে। রিদিয়া প্রচুর দুষ্টু, এই মেয়েকে নিয়ে আমি পারি না। রাহুল রোহিতের কি অবস্থা? রাহুল মিসেস মেহেরকে রোহিতের অসুস্থতার বিষয়ে সবকিছু জানালো। মিসেস মেহের থমকে গেলেন সব শুনে। এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানি না? আন্টি, রিদিয়া আমাদেরও কিছু বলেনি। ফুবুমণি, রিদিয়ার হাতে যে আংটিটা, এই আংটিটা আমি আসার সময় সাথে করে নিয়ে এসেছি, কারণ আমার স্বামী একজন সাধারণ মানুষ। উনি নিজেকে কিভাবে রক্ষা করবেন নেকড়েদের কাছ থেকে, যদি কোনো নেকড়ে আক্রমণ করে। তাই আমি ওনাকে দিয়েছিলাম আংটিটা। আকস্মিকভাবে মৃত্যু হয় ওনার, তারপর রিদিয়ার হাতে আংটিটা দেই, আমি যেন সে নেকড়েদের থেকে নিজেকে রক্ষা করতে পারে। এখন আমি যাচ্ছি ফুবুমণি। মাস্টার যদি জানতে পারে অনেক সমস্যা হবে। রাহুল চলে গেল মিসেস মেহেরকে বিদায় জানিয়ে। যাওয়ার আগে রিদিয়াকে আড়ালে একবার দেখে গেছে। নেক্সট রাজ্য। ড্রাগন রাজ্যের সাথে যুদ্ধ ঘোষণা করা হোক কিং হিউগো। ঠিক বলেছো মন্ত্রী। যখন ড্রাগন কিং অসুস্থ, এই সুযোগ যুদ্ধ ঘোষণা করা। তার আগে এই সাধারণ মেয়েটাকে খুঁজে বের করে নিয়ে আসো। কিং হিউগো, আমার মনে হয় ভ্যাম্পায়ার রাজা টিপাসের সাথে এই সব নিয়ে কথা বললে ভালো হয়। ওর সাথে কথা হয়ে গেছে আমার। দুজন একসাথেই যাব যুদ্ধে। ড্রাগন রাজ্য জয় করে দুজন একসাথে রাজ্য পরিচালনা করব। ভাষ্যপয় রাজার ছেলে রবিনকে নিয়ে যেও মেয়েটির খোঁজ করতে। যথাজ্ঞা মহারাজ। ভ্যাম্পায়ার রাজ্য। কিং পিটাস নেকড়ে কিং ইউগো আমায় পাঠিয়েছেন আপনার ছেলে রবিনকে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য। মেয়েটি কোথায় থাকে আমার ছেলে ভালো করে জানে। আশা করি খালি হাতে ফিরবে না। মেয়েটাকে নিয়ে আসতে না পারলে কঠিন শাস্তি পাবে। আমার ছেলেকেও আমি ছাড়বো না। আমরা মেয়েটিকে না নিয়ে ফিরবো না কিং পিটাস। রিদিয়া মামুনি, দরজাটা খুল, তোর ভালোর জন্য কিছু বলিনি আমি। এত ডাকাডাকি করার পরও মেয়েটা দরজা খুলছে না। আন্টি যতটা না দুষ্ট তার চেয়েও অনেক রাগী। আমি দেখছি। আকাশ ম্যাজিকের সাহায্যে দরজা খুললে ফেললো, কিন্তু কেউ নেই ছাদে। আম্মু, বোন তো নেই ছাদে, তাহলে ভিতর থেকে বন্ধ ছিল কিভাবে? বোনের কিছু হয়ে যায়নি তো আবার? আন্টি চিন্তা করবেন না, হয়তো কোথাও লুকিয়ে আছে, আমাদের ভয় দেখাচ্ছে। কিন্তু এইটা কেমন ধরনের দুষ্টামি? আমার মন অন্য কিছুর ইঙ্গিত করছে। আমার মেয়ের সাথে খারাপ কিছু হতে চলেছে। ছাড়ো আমাকে কন্টারে বাচ্চা। না না, কি বলে ফেললাম? না না, কি বলে ফেললাম? ভ্যাম্পায়ারের বাচ্চা, ছাড় আমায়। জান পাখি, তোমার এত তেজ কেন? আর কিছুক্ষণের মধ্যেই আমার রাজ্যে তোমায় নিয়ে যাব। আমার কিং আমায় ঠিকই বাঁচিয়ে নেবে, দেখিস। ছাড় আমার শয়তান। তুমি নিজে বাসলে তো। কি বলতে চাচ্ছিস তুই? তুমি হলে আমাদের ড্রাগন কিং এর প্রাণ ভ্রমরা। তোমাকে দিয়ে কিংকে হত্যা করব, তারপর তোমাকে মেরে ফেলবো।
আর একটা অপশন আছে, তুমি যদি রাজি থাকো তাহলে। রিদিয়া ছটপট করছে ছাড়া পাওয়ার জন্য। রবিন রিদিয়ার হাত শক্ত করে ধরে রেখেছে। রবিনের স্পর্শে রিদিয়ার ঘৃণা লাগছে, প্রচন্ড খারাপ লাগছে রিদিয়ার, কিছু করতেও পারছে না। আংটিটা কিছুক্ষণের জন্য খুলে রেখেছিলি, তাহলে মিঠু কোন উপায়ে বলতো আমায়? এখন আমার কি হবে? আমি কি করে নিজেকে বাঁচাবো আর আমার কিংকে কিভাবে রক্ষা করব? আমি তো একজন সাধারণ মানুষ, আর আমার দ্বারা কিং এর মৃত্যু কিভাবে সম্ভব? এটা ভাই আমার শ্যামাবতী ঠিক আছে তো? আমি সুস্থ হয়ে গেছি ভাই, আমার শ্যামাবতীকে দেখতে চাই। তখনই একজন রক্ষী আসলো রোহিতের কক্ষে। কিং প্রতিবেশী রাজ্য থেকে যুদ্ধ ঘোষণা করেছে, 2 দিন পরে যুদ্ধ। রোহিত যুদ্ধের কথা শুনে উত্তেজিত হয়ে গেল। কি কিং হাউস আর প্রিয়াস কেন ঝামেলা করতে চাইছে? মানছি ওদের সাথে আমার শত্রুতা, কিন্তু আমি চাই না এসবে জড়াতে। কিন্তু কিং ওরা মানবে না, ওরা জোর দিয়ে বলেছে যুদ্ধ হবেই। ভ্যাম্পায়ার নেকড়ে একসাথে হওয়াতে ওরা শক্তিশালী হয়ে গেছে, আমাদের দুর্বলের সুযোগ নিচ্ছে। তুমি যাও, সবাইকে প্রস্তুতি নিতে বলো যুদ্ধ শুরুর জন্য। ভাই তুই সুস্থ? এখন এইসব ঝামেলায় তোর থাকা দরকার নাই, যা করার আমি করব। ভাই মাস্টারের ব্যাপারে রিদিয়া আমায় সব বলেছে। রিদিয়ার কথা মতো মাস্টার আমাদের শত্রু, কিন্তু কেন কোনো প্রমাণ ছাড়া কিছুই করতে পারছি না। মাস্টারের উপর নজর রাখ, রিয়াদি দুষ্টি হতে পারে কিন্তু মিথ্যা বলবে না। ঠিক আছে ভাই। রিদিয়া ভ্যাম্পায়ার আছে, বন্দি আছে, ম্যাজিক্যাল শিকলে বাঁধা অবস্থায় বসে আছে অন্ধকার কক্ষে। কক্ষটি অনেক অন্ধকার, একটা জানলাও নেই। রিদিয়ার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কেউ আছেন? প্লিজ আমাকে এখান থেকে বের করুন, আমার অনেক কষ্ট হচ্ছে, আমায় কেউ সাহায্য করুন প্লিজ, আমি নিঃশ্বাস নিতে পারছি না। রিদিয়া জোরে জোরে শ্বাস নিচ্ছে। তখনই কেউ কক্ষের দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। দরজা খোলার পর ভিতরে হালকা আলো আসলো। হালকা আলো দেখা পেয়ে রিদিয়া যেন প্রাণ ফিরে পেল। বেয়াদব রবিন, তুই যত কিছু সব বলিস না কেন, আমি তোর কোনো কথাই শুনবো না। অনেক রেগে আছে। আহারে খুব কষ্ট হচ্ছে তাই না? আমার কথা শুনলে তোমায় আর কষ্ট পেতে হবে না। আমি 3টি অপশন বলে দিচ্ছি, রাজি হবে কিনা সেটা তোমার ব্যাপার। আমায় বিয়ে করা, ড্রাগন কিংকে শেষ করা। ড্রাগন কিংকে না মারতে চাইলে তুমি নিজেকে নিজের হাতে শেষ করতে হবে। অপশন 3টি তুমি কোনটা করবে ভেবে দেখো। আমি চললাম, 1 ঘন্টার সময় দিলাম, এর মাঝে ভেবে দেখো তুমি কি করবে। বলে রবিন কক্ষ থেকে চলে গেল। রিদিয়া কি করবে বুঝতে পারছে না। 3টি অপশনই তার জন্য কষ্টদায়ক। ড্রাগন কিংকে মারা তার পক্ষে অসম্ভব। রবিনকে তো সে মরে গেলেও বিয়ে করবে না, আর নিজের মৃত্যু কিভাবে, খুব ভয় লাগছে। 1 ঘন্টা পর রবিন আসলো রিদিয়ার কাছে। তো জান পাখি, তোমার উত্তর জানাও। দ্বিতীয় অপশন? তুমি তো দেখছি অনেক বুদ্ধিমতী, কিন্তু তোমাকে এই কক্ষ থেকে বের করা হবে না। 3য় অপশনটি পালন করার পর আমার আর তোমার বিয়ে। রাহুল, রিদিয়াকে রবিন বন্দি করে রেখেছে। হ্যাঁ, কিছুক্ষণ আগে জানতে পারলাম রুমনি আর মিহি রাজ্যে এসেছে। ওরা সবকিছু বলেছে, কিন্তু রিদিয়ার ব্যাপারটা সবটা তারা জানে না। রিদিয়াকে পাওয়া যাচ্ছে না এতটুকু জানে। ও যে ভ্যাম্পায়ার রাজ্যে বন্দি সেটা আমি কিছুক্ষণ আগে বুঝতে পেরেছি। ভাই ওকে বাঁচাতে হবে, না জানি ও কত কষ্ট পাচ্ছে অন্ধকারে। কিন্তু ভাই আগামীকাল যুদ্ধ, আর তুই এত তাড়াতাড়ি রিদিয়াকে কিভাবে খুঁজে পাবি? বলেই তো পাওয়া যাবে না, অনেক কষ্ট করতে হবে।